ফুলশয্যার খাটে গুটিসুটি হয়ে বসে আছে মীরা। মনে একরাশ ভয়, সাথে মাথায় আসছে নানান উল্টাপাল্টা চিন্তা ভাবনা। বড় বোনের সাথে বিয়ে ঠিক হওয়া পাত্রের সাথে ঘটনাক্রমে নিজের বিয়ে হয়ে যাওয়ার স্মৃতিটা নিশ্চয়ই খুবই সুখকর নয়। মানে জীবনটা কি তার পুরোই সিনেমা নাকি? বর্তমানে তার মনে চাইছে নীরা তার বোনকে ধরে দুই গালে দুইটা ঠাস ঠাস করে চড় মারতে। বেয়াদবের আছাড়ি, তুই বিয়ে করবি না সেটা তো বাবাকে বললেই হতো। না, তিনি তার গর্ধবের বুদ্ধি কাজে লাগিয়ে বিয়ের আগের দিন বাড়ি ছেড়ে পালিয়েছেন। আর বলির পাঠা বানানো হয়েছে তাকে। ফুস করে নিঃশ্বাস ছাড়ে সে। যার সাথে তার বিয়ে হয়েছে এখন পর্যন্ত কোনো রকমের কথাবার্তা হয়নি তার সাথে। কে জানে মানুষটা কেমন হবে যদি তাকে মেনে না নেয়, যদি নাটক সিনেমার মতো নকরা করে, তখন কি হবে? এই চিন্তায় মাথাটা কয়েকবার চক্কর দিয়ে ওঠে মীরার। অবশ্য যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে, বিয়ের দিন বিয়ের আসর থেকে বউ পালিয়েছে, ঘটনা তো এই, তাই না? বিরক্তির সাথে বলে উঠল রোহান। আরে এরা কারা? কোথা থেকে আসে এরা? বিয়ে করবি না তো রাজি হোস কেন? আর বাঙালি মা বাবাদেরও আক্কেল জানবে যে মেয়ে অন্য কাউকে পছন্দ করে, তবুও জোর করে ধরে বিয়ে দিতে চায়। আর উপায় না পেয়ে মেয়ে পালায় বিয়ের দিন। মাঝখান থেকে আমার মতো সুশীল ভদ্র ছেলেদের মান সম্মান নষ্ট হয়। মেজাজ বিগড়ে আছে রোহনের খুব। বিয়ের আসরে এসে শোনে বউ পালিয়েছে। পাশ থেকে তার মামা বলে, আরে ভাগ্নে, ব্যাপার সেটা না। সবাই ভাবছে বউকে কিডন্যাপ করা হয়েছে, কারণ মেয়ের তো মত ছিল বিয়েতে। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর থেকে নাকি খুব খুশি ছিল, সবকিছু খুব আগ্রহের সাথে করেছে। তো মেয়ে পালায় কি করে? বুঝলে না, সব হলো অভিনয়, যাতে কেউ সন্দেহ না করে। এখন চলো সব বরযাত্রী নিয়ে এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। এ কি বলো ভাগ্নে? বউ না নিয়ে বাড়ি ফিরি কি করে? দিদি আমার হাতে তোমার দায়িত্ব দিয়ে গেছে, বলেছে যেন বউ নিয়েই বাড়ি ফিরি। তো এখন কি দোকান থেকে বউ কিনে নিয়ে যাব নাকি? দেখ, মায়ের কথায় রাজি হয়ে আমার 7 দিনের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে বিয়ে করতে এসেছিলাম। নিশ্চয়ই ওর অভিশাপ লেগেছে আমার বিয়েতে। দুঃখী দুঃখী মুখ করে বলে রোহন। এমন সময় মেয়ের বাবা নিখিল বাবু করজোরে এসে সামনে দাঁড়ায়। তার মুখ লজ্জায় সংকুচিত হয়ে আছে। তাকে দেখে রোহনের মামা বলে ওঠে, এসব কি শুনছি মশাই? মেয়ে নাকি পালিয়েছে, তো এখন বিয়েটা হবে কি করে? এগুলো কোন ধরনের প্রতারণা করলেন আমাদের সাথে? দাদা, আপনিই বলুন, আমি কি জানতাম যে আমার মেয়ে এইভাবে মুখে চুনকালি লেপে দিয়ে পালিয়ে যাবে? তাহলে আমি প্রতারণাটা করলাম কিভাবে? আমার অবস্থাটা একবার বুঝুন। বিয়ের আসর থেকে মেয়ে পালিয়ে গেছে, এটা কতটা অসম্মানজনক আমার কাছে। তা তো বুঝতেই পারছি মশাই, এখন কি করণীয় সেটাই ভাবতে হবে। আপনাদের যদি আপত্তি না থাকে তো বিয়ের কাজটা আমার মেজ মেয়ের সাথে সেরে ফেললে কেমন হয়? নিখিল বাবুর এই কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ল রোহনের মাথায়। মানে কি, এটা কি বাংলা সিরিয়াল নাকি যে এক মেয়ে পালিয়ে গেলে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে? এর মাঝে তার মামা বলল, দেখুন মশাই, বিয়ে তো আর ছেলে খেলা নয়, মেয়ে তো আর বাজারের কোনো পণ্য নয় যে একটা না পেলে আরেকটা নিয়ে যাব। দেখুন, বিয়ের দিন আমার মেয়ে পালিয়ে গেছে, এটা আমার জন্য চরম অসম্মানের। আর আপনারাও যদি বউ না নিয়ে বাড়ি ফেরেন তো সেটা আপনাদের জন্য লজ্জাজনক। তাই বলছিলাম কি, আমার মেজ মেয়েও বিয়ের উপযোগী। চিন্তা ভাবনা ছিল বড়টার পর এই মেয়ের বিয়ে দেওয়ার। এখন এই বিপদের মুহূর্তে এটাই কি ভালো সিদ্ধান্ত হবে না? নিখিল বাবুর কথা শুনে মাথা দোলালেন রোহনের মামা। কথা আপনি মন্দ বলেননি, মান সম্মান বাঁচানোর জন্য এই একটাই রাস্তা। তাহলে আপনি বিয়ের ব্যবস্থা করুন। মামার কথা শুনে করুণ ভাবে বলে ওঠে রোহন। মামা, তুমিও? এটা কি বিয়ে না বাংলা সিরিয়াল? জীবন সাথী না মরণ হাতি কি যেন একটা আছে না? তেমন বানিয়ে ফেলছো কেন তোমরা আমার জীবনটাকে? আহ ভাগ্নে, এখন এসব বলে কোনো লাভ নেই। বিয়েটা আগে হয়ে যেতে দাও, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। তীব্র আপত্তি থাকা সত্ত্বেও রোহনকে বরবেশির ছাদনাতলায় গিয়ে দাঁড়াতে হলো। যখন কনের মুখ থেকে পান পাতা সরানো হলো, তখন সে ভালোভাবে দৃষ্টি দিল তার সামনে বিরাজমান কন্যাটির দিকে। গায়ে একটা হালকা বেনারসি শাড়ি জড়ানো, গায়ে গুটি কয়েক গয়না, মুখে কোনো সাজ নেই। তবে অতিরিক্ত কান্না করার ফলেই হয়তো চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। পুরো বিয়ের সময়টা এবং বিয়ে শেষ হয়ে যাবার পরও দুজনের কেউই কারোর সাথে কোনো কথা বলেনি। রোহনের মীরাকে বিয়ে করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কেননা তার কাছে নীরাও যা, মীরাও তাই। কারণ সে এই মুহূর্তে বিয়েই করতে চাইছিল না। পাত্রের সম্পূর্ণ তার মায়ের পছন্দ। তাই এখন বদলে যাওয়া কনেকে দেখে তার মায়ের কি প্রতিক্রিয়া হবে সেটাই ভাবাচ্ছে রোহনকে। বাড়ি এসে বরণের সময় কোনো রকম চোটপাটের মাঝে পড়তে হয় না নতুন বর বউ।
কেননা বরযাত্রীরা রাতে এসেই রোহনের মায়ের কানে বউ ভেগে যাওয়ার খবরটা তুলে দিয়েছে। প্রমীলা দেবী অর্থাৎ রোহনের মা কতক্ষণ চুপ করে থেকে তারপর বলেছে, বেশ করেছে, ছোট বোনকে বিয়ে করেছে। কত বড় বেহায়া ওই মেয়ে, যে কিনা আমার ছেলের মতো সোনার টুকরো ছেলেকে ফেলে রেখে পালিয়ে যায়। তিনি বেশ আনন্দের সঙ্গেই ছেলের বউকে বরণ করেছেন। তবে বরণের সময় নতুন বউকে এই বলে শাসিয়েছেন যে সে যদি একটু উল্টাপাল্টা করে তো তাকে ঘাড় ধরে বাপের বাড়ি রেখে আসবেন। এই কথা শোনার পর থেকে মীরা সেকেন্ডে সেকেন্ডে ঢোক গিলছে। প্রায় মাঝরাতে ঘরে প্রবেশ করে এক দীর্ঘাকায় পুরুষ, তার ছায়া দেখি মীরা বুঝতে পারে যে এটাই ওর স্বামী, যার সাথে পরশুদিন 7 পাকের বন্ধনে আবদ্ধ হয়েছে সে। এবার এই বেটা এসে নিশ্চয়ই সিনেমার ডায়লগ ছাড়বে। তাকে কি গল্পের মতো করে সোফায় শুতে বলবে? কিন্তু এই রুমে তো কোনো সোফা দেখতে পাচ্ছে না সে। তবে কি তাকে মাটিতে শুতে বলবে? বলবে যে আপনাকে আমি মেনে নিতে পারবো না, হজং ভজং ভুং ভাং। দেখো মীরা, তুমি আপনি কি বলতে চাইছেন আমি জানি। আপনি নিশ্চয়ই বলবেন দিদির বদলে আমায় আপনি বউ হিসেবে মেনে নিতে পারবেন না। আপনি বলবেন যে চাপে পড়ে আপনি বিয়ে করেছেন। এখন কি আপনি আমায় আলাদা জায়গায় শুতে বলবেন? আচ্ছা ঠিক আছে, আপনি বলুন আমি কোথায় ঘুমাবো। মীরার একদমে বলা কথাগুলো শুনে ব্যাকুল হয়ে গেল রোহন। কিছুক্ষণ চুপচাপ থাকার পর বেশ জোরেই থমকে উঠল সে। এসব আজগুবি চিন্তা ভাবনা কোথা থেকে এসেছে তোমার মাথায়? এসব উদ্ভট কথা কোথায় শুনেছো তুমি? আমি গল্পে পড়েছি। জোর করে বিয়ে দিলে বর প্রথম দিন এইসব কথা বলে। মীরার এই কথা শুনে দাঁতে দাঁত চেপে বলে রোহন। এসব উদ্ভট গল্প কোথায় পাও তুমি? আমি ফেসবুকে পড়েছি। রোহন বুঝলো যে এমন হঠাৎ হয়ে যাওয়া বিয়ের শখটা ঠিক নিতে পারেনি মীরা, তাই এসব উদ্ভট কথাবার্তা বলছে। সে আলতো করে মীরার হাতটা ধরে তাকে বিছানায় বসায়। একটা ছোট শ্বাস ফেলে বলে, দেখো মীরা, মানুষের জীবন কোনো গল্প উপন্যাস নয়। যদিও আমাদের জীবনে যেটা হয়েছে তা কোনো উপন্যাসের চেয়ে কম নয়। আর এমন কোনো ব্যাপার নয় যে আমি তোমায় স্ত্রী হিসেবে মেনে নিতে পারছি না। কেননা তুমি হয়তো জানো, বিয়ের আগে আমি তোমার বোনকে দেখিনি। আমার মায়ের পছন্দের উপরই ভরসা করেছিলাম আমি। তাই আমার কাছে নীরা, তোমার বোনের নাম নীরা, তাই তো? আমার কাছে নীরাও যা, মীরাও তাই। আমি মূলত বিয়েটাই করতে চাইছিলাম না, তাই তোমার বোন পালানোতে বেশ খুশি হয়েছিলাম আমি। কিন্তু বিয়ের মণ্ডপে তোমায় দেখে বুঝলেন বিয়েটা না করলে আমি বিরাট কিছু মিস করতাম। আচ্ছা, তোমাকে কি জোর করে বিয়ে দেওয়া হয়েছে? মানে তোমার কি এই বিয়েতে মত ছিল না? দেখলাম বিয়ের দিন কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছিলে তুমি। রোহনের কথা শুনে পিটপিটিয়ে চাইলো ওর দিকে। বলল, বড় বোনের সঙ্গে বিয়ে ঠিক করা পাত্রের সাথে আপনার বিয়ে হবে, এটা শুনে আপনি নিশ্চয়ই খুশিতে ড্যাং ড্যাং করতেন না? রোহন ফুস করে নিঃশ্বাস ছাড়ে। ও, এই কথা। আমি আরো ভাবলাম প্রেমিককে ছেড়ে বিয়ে করতে হচ্ছে বলে কেঁদে কেটে সাগর নদী বানাচ্ছ তুমি। মীরার কপাল কুঁচকে এলো, চোখ ছোট ছোট করে বলল, প্রেমিক নামক কোনো বস্তু আমার জীবনে কখনো ছিল না। তোমার চোখ দুটো খুব সুন্দর। তোমার মতো একটা সুন্দর বউ মিস করে যেতাম আমি। এই জন্যই তো তোমার বোনকে একটা থ্যাঙ্কস দিতে হচ্ছে। পালিয়ে ভালোই করেছেন উনি। হঠাৎ লোডশেডিং এ অন্ধকার হয়ে গেল পুরো রুম। বিছানায় পা গুটিয়ে শুয়ে পড়ল মীরা। একটু পর সে তার ঘাড়ের কাছে গরম নিঃশ্বাসের উত্তাপ টের পেল সে। তার কোমর আঁকড়ে ধরল শক্ত পুরুষালী হাত। মীরা আস্তে করে বলল, কম্বলটা কোথায় গেল? ঘুমালে আমার জামা কাপড় ঠিক থাকে না। রোহন তার গলায় মুখ গুজিয়ে বলল, না থাকুক, ঠিক এভাবেই ঘুমাও। গভীর রাত, দুজন নরনারীর নিঃশ্বাসে আশপাশ ভারী হয়ে আছে। ঠিক এমন সময় মীরার ফোনে টুং করে মেসেজ টোন বাজলো। নতুন জীবনের জন্য শুভেচ্ছা। তোমার বোন ভালোই আছে, তবে এখন কিছু চোটপাট করছে না। বসে আনতে বেশি সময় লাগবে না। রোহান এখন থেকে শুধুই তোমার। মেসেজটা দেখে ঠোঁটকোণে বিদ্রুপের হাসি ফুটে ওঠে মীরার মুখে। মীরা, কোথায় আছো তুমি? রোহনের ডাক শুনে রান্নাঘর থেকে হন্ততন্ত হয়ে ছুটে আসে মীরা। চোখে মুখে তার রাজ্যের বিরক্তি। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বলে, কি সমস্যা? চিল্লাপাল্লা করে বাড়িঘর মাথায় তুলছেন কেন? রোহন তার চেয়েও বেশি বিরক্তি নিয়ে বলল, চিল্লাবো না। আমার ওয়ালেট কোথায়? ঘড়িটাই বা কোথায় গেল? মীরা বুঝতে পারছে এসবই তাকে শুধু জ্বালানোর ধান্দা। তাই জলদি ক্যাবিনেট থেকে সবকিছু বের করে দিয়ে আবার রান্নাঘরের দিকে ছুট লাগাতে চায়। কিন্তু তার আগেই পেছন থেকে তার 2 হাতকে নিজের করায়ত্ত করে নেয় রোহন। নিজের দিকে ঘুরিয়ে হাত দুটোকে নিজের বুকের ওপর রেখে বলে, 6 মাস হলো বিয়ের, এখনো আমার অভ্যেসগুলো রপ্ত করতে পারলে না? টাই বেঁধে দেবে কে আমার? উফ, এমন ভাব যেন বিয়ের আগে তার আরো 10-5টা বউ ছিল। আমি তোমার গলার নাগাল পাই না দাঁড়িয়ে। কত লম্বা তুমি! অসহায় শোনালো মীরার আওয়াজ।
তবুও বাঁধতে হবে। নিচু চুলটা কোথায় গেল? এটা তোমার ষড়যন্ত্র নিশ্চয়ই। মীরা নজর ঘুরিয়ে আশেপাশে তাকাতেই ঝট করে তাকে কোলে তুলে নেয় রোহন। টাইটা তার হাতে দিয়ে বলে, এবার তো বেঁধে দাও। মীরা বিরস বদনে টাই বাঁধতে শুরু করে, কিন্তু রোহনের নজর ঘুরঘুর করছে তার মুখশ্রীর মাঝে। সদ্য স্নান সেরে রান্নাঘরে যাওয়ার ফলে চুলগুলো থেকে এখনো জলবিন্দু পড়ছে। সে চোখ মুখ কুঁচকে টাই বাঁধায় ব্যস্ত, যেন সে রাজ্যের বিরক্ত। সকালবেলা স্নিগ্ধ আলো তার মুখশ্রীতে খেলা করে ছড়িয়ে দিচ্ছে এক অপরূপ দ্যুতি, আর রোহনের হাত খেলা করছে তার কোমর জুড়ে, কখনো পেটে সুরসুরি দিচ্ছে তো কখনো আবার কোমরে গোজা আঁচলে টান দিচ্ছে। উফ, অসহ্য। বলেই মীরা রুম থেকে গটগট করে হাঁটা দিল রান্নাঘরের দিকে। এবার আর রোহন হাত বাড়িয়েও মীরার নাগাল পেল না। খাবার টেবিলে সবাইকে খাবার পরিবেশনে ব্যস্ত মীরা। টেবিলের দুপাশে রোহন, তার শাশুড়ি আর তার মামা শ্বশুর বসেছে। বলা বাহুল্য, এই তিনজন ছাড়া সংসারে আর কেউ নেই মীরার। তার শ্বশুর মানে রোহনের বাবা একটা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছেন আরো বছর 15 আগে। তার মৃত্যুর পর প্রমীলা দেবী খুবই দক্ষতার সাথে ঘর ও বাহির দুটোই সামলেছেন। তখন রোহন সবে 10-11 বছরের ছেলে। তাকে সামনে তিনি নিজের স্বামীর প্রতিষ্ঠিত ছোট ব্যবসার হাল ধরেছেন। আস্তে আস্তে এটাকে বড় করে তুলেছেন। ওনার ব্যক্তিত্ব চোখে পড়ার মতো। ওনার ভাব গাম্ভীর্যের কারণে ওনার ব্যক্তিত্ব ঘরে বাইরে সকলের কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে। তার সব কাজে তিনি সবসময় সহযোগী হিসেবে পেয়েছেন তার ছোট ভাইকে। মীরামা, পরোটাতে কিছুটা কম তেল দিও, বোঝোই তো এই বয়সে যদি মুটিয়ে যাই তাহলে কি করে চলে। মামা শ্বশুরের কথায় ঠোঁট টিপে হাসে মীরা। ভদ্রলোকের বয়স 48 ছাড়িয়েছে বেশ কিছুদিন আগেই, তবুও তিনি নিজেকে মনে করেন স্টিল ইয়াং, এখনো অবিবাহিত কিনা। তার মতে অবিবাহিত পুরুষদের কখনো বয়স বাড়ে না, তারা চিরকুমার। তাই এখনো তিনি নিজেকে টিপটাপ ফিটফাট রাখেন। তবে তার চিরকুমার থাকার ইতিহাসটা বেশ করুণ। যাকে প্রথম বয়সে ভালোবেসেছিলেন তাকে নিজের করে পাননি, তাই জীবনভর অবিবাহিত থেকেই গেলেন। মীরা চোখে জল আসে উনার কথা ভাবলেই। কিভাবে উনি সারাটা জীবন কাটাচ্ছেন তার প্রেয়সীকে ছাড়া, রোহনকে ছাড়া একটা দিন থাকার কথা ভাবলেই যেখানে মীরার শ্বাস বন্ধ হয়ে আসে। রোহনকে ছাড়তে পারবে না বলেই না এত নাটক, এত আয়োজন। কে বলেছে যে নিজের ভালোবাসাকে শুধু ছেলেরাই ছিনিয়ে নিতে জানে? নিজের ভালোবাসার মানুষটাকে আপন করে পেতে একটা মেয়ে কতটা বেপরোয়া হতে পারে তার জলজান্ত প্রমাণ মীরা। মীরা 2-1 বার ফাঁকা ঢোক গেলে। কাল রাতে মা ফোন করে বলেছে মীরা ফিরে এসেছে, সাথে আছে তার হাজবেন্ড। এবার যদি সব কথা ফাঁস হয়ে যায় কি হবে তবে? তার ধ্যান ভঙ্গ হয় তার শাশুড়ি মায়ের কথায়। শুনলাম তোমার বড় বোন নাকি বাড়ি ফিরে এসেছে। মীরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সে একবার আর চোখে তাকায় রোহনের দিকে। না, তার অভিব্যক্তির কোনো পরিবর্তন নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মীরা। তা তোমার বোনের সঙ্গে দেখা করে এসো গে। এতদিন পর ফিরলেন উনি, তা দেখবে না আমার রোহানকে বাদ দিয়ে কোন বিরক্ত ছেলেকে বিয়ে করেছেন উনি। ওনার চোখে মুখে স্পষ্ট রাগ আর বিরক্তির আভাস। আহ মা, বাদ দাও তো এসব। আর মীরা শোনো, তোমার যদি বোনের সাথে দেখা করতে ইচ্ছে হয় তো তুমি যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। মীরা ইতস্তত করে বলে, আমার মনে হয় না যাওয়াটাই ভালো হবে। মানে তার হবু বরের সাথে আমার বিয়ে হয়েছে, ব্যাপারটা একটু কেমন না? আমি ওর সামনে গিয়ে কি করে দাঁড়াবো? আশ্চর্য তো, পালিয়েছিল ও। ভয় সংকোচ যাই বলো সেটা থাকবে ওর। তুমি এত সংকুচিত হচ্ছ কেন? আশ্চর্যান্বিত স্বরে বলে রোহন। মীরা বার কয়েক ফাঁকা ঢোক গেলে দ্বিধান্বিত হয় তার চোখের দৃষ্টি। সেদিকে খেয়াল করে বলে রোহন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি যেতে না চাও যাবে না, এতে এত কুণ্ঠিত হওয়ার কি আছে? শরতের দিনগুলো শেষের দিকে। স্বচ্ছ নীল আকাশে সাদা পেজা তুলোর মতো মেঘের ছড়াছড়ি। মৃদুমন্দ বাতাসে উঠছে গাছের পাতা। আকাশে সূর্যের তাপ এত বেশি না, একটা মিষ্টি আদুরে রোদ ছড়িয়ে আছে চারিপাশে। শহরের অভিজাত একটি রেস্টুরেন্টের রুফটপে বসে আছে নীরা। রেস্টুরেন্টটা বলতে গেলে অনিন্দ সুন্দর। ভেতরের সাজের সাথে বাইরের সাজটাও অসাধারণ। এমন নামি দামি রেস্টুরেন্টে অবশ্য আগে কখনো আসেনি নীরা, বলতে গেলে আজই প্রথম। কিন্তু তার পোশাক আশাকে তা বোঝা যায় না। তার পরনে আছে নীল ডেনিমের প্যান্টের সাথে শর্ট কুর্তি, তার উপর ডেনিমের জ্যাকেট। চোখের রোদ চশমাটা আপাতত সামনে টেবিলের উপর রাখা। বাদামি লং লেয়ার চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে। সে পায়ের উপর পা তুলে ফোন টেপায় ব্যস্ত থাকলেও তার নজর বারবার চলে যাচ্ছে দরজার দিকে। একটু পরে ছাদের দরজা দিয়ে প্রবেশ করে মীরা। এসে সরাসরি সামনে রাখা চেয়ারটাতে বসে। সে বেশ তাড়াহুড়ো করে এসেছে তা বোঝাই যাচ্ছে। ঘন লম্বা চুলগুলো একটা এলোমেলো হাত খোপা করা, মুখে সামান্য প্রসাধনের চিহ্ন। নীরাকে মানতেই হবে যে তার এই বোনটা সুন্দরী বটে। তার পরনের একটা সিগনেচার কালেকশন শাড়ি, বড়লোকের বউ বলে কথা। এসব শাড়ি তাদের কাছে ডাল ভাত। মূলত মীরার সাথে দেখা করতে এখানে এসেছে সে।
মীরার স্থির দৃষ্টি আপাতত নীরার কুটিল চাহানির উপর, যা দিয়ে কিনা সে মীরাকে স্ক্যান করে চলেছে কখন থেকেই। মীরা শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কি চাই তোর? নীরা বসার ভঙ্গিটায় পরিবর্তন আনলো। হাতটা টেবিলের উপর রেখে ভ্রু নাচিয়ে বলল, আমার কাছ থেকে সব কেড়ে নিয়ে বলছিস আমার কি চাই? বড়লোকের বউ হয়ে বসে আছিস, আমার সবকিছু দখল করে। যদি বলি তোর সবকিছু। দেখ, একদম ফালতু কথা বলবি না। এসব কথা তোর পালানোর আগে মনে ছিল না? বিয়ের আসর ছেড়ে পালিয়েছিলি তুই। তোর কোনো ধারণা আছে এতে বাবার কতটা অপমান হয়েছিল? আবার এখন এসে বলছিস তোর সব কেড়ে নিয়েছি? লজ্জা করে না তোর? ওহ শাট আপ। তোর কি মনে হয় আমি কি অবুঝ? কিছু বুঝি না আমি? তোর ওই সিক্রেট ক্রাশ যে রোহান ছাড়া আর কেউ নয়, তুই কি ভেবেছিস সেটা আমি জানি না? কথাগুলো বলে রাগে ফুঁসতে থাকে নীরা। এবার মীরার মুখে একটা তাচ্ছিলের হাসি ফুটে ওঠে। তবেই বোঝ কেমন নির্লজ্জ তুই। তোর রিজুদার সাথে 3 বছরের সম্পর্ক, তার উপর তুই এটাও জানতি যে যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে সে তোর ছোট বোনের পছন্দ, তবুও তুই বিয়েতে রাজি হয়েছিলি। আচ্ছা, আমার কথা না হয় বাদে দিলাম, ছোট থেকেই তো আমার সব জিনিসের প্রতি তোর নজর। আমার পছন্দের জিনিস, আমার প্রিয় জিনিসগুলো তোকে ছিনিয়ে নিতেই হবেই। কিন্তু একটা বারও তোর রিজুদার কথা মনে পড়লো না? কিভাবে পারলি তুই এতটা লোভী হতে? আমি খুব ভালো করে জানি এটা তোর আর তোর প্রাণের রিজুদার প্ল্যান। দেখ মীরা, তুই স্বীকার কর যে তুই লোভে পড়ে রোহানকে বিয়ে করতে চেয়েছিলি। তুই বিয়ে করতে চেয়েছিস, খুব ভালো কথা। তুই বলেছিলি তুই ওকে ভালোবাসিস। তুই যদি ওকে ভালোই বাসতি তবে এখানে রিজু এলো কোথা থেকে? লজ্জা করে না তোর একজনকে ঠকিয়ে আরেকজনের সাথে সংসার বাঁধতে? লজ্জা মাই ফুট। চাচুলহীন রিজুর সাথে সম্পর্কে জড়ানোর চেয়ে রোহানকে বিয়ে করা অনেক ভালো। ছি, এখনো তুই এই কথা বলছিস? তোর ভাগ্য ভালো রিজুদা তোকে এতটা ভালোবাসে। ও তো তোকে আপন করে নিয়েছে। ওর জায়গায় অন্য কেউ হলে তোর মুখে লাথি মেরে চলে যেত। তোর ভাগ্যটা আসলেও খুব ভালো রে। লাস্ট মুহূর্তে তো আমিও তোকে সব ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ঈশ্বরের কি লীলা দেখ, ভগবান হয়তো আমার জন্যই রোহানকে বানিয়েছেন, তাই লাস্ট মুহূর্তে তুই পালিয়ে গেলি। আমি পালাইনি, তুই আর রিজু মিলে আমাকে কিডন্যাপ করিয়েছিলি। তোর এই গাঁজাখড়ি আলাপ বাদ দে। আমরা সবাই তোর হাতের লেখা চিঠি পেয়েছি যে তুই পালিয়ে গিয়েছিস। এখন তোর এইসব উল্টাপাল্টা কথাবার্তা বন্ধ কর, আর আমাকে ফোন দিয়ে আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবি না। তুই কি ভেবেছিস এত শান্তিতে সংসার করতেই দেব তোকে? তোর রেহানকে তোর থেকে আলাদা করতে 2 দিনও লাগবে না আমার। আমি ওকে সব বলবো যে কিভাবে তুই আর রিজু মিলে আমাকে বিয়ের দিন কিডন্যাপ করিয়েছিলি। তারপর দেখবো কি করে তোর সংসার টেকে। মুহূর্তের মধ্যেই মীরার চেহারা পাল্টে গেল। টেবিলের উপর থেকে ক্ষিপ্ততার সাথে ছুরিটা উঠিয়ে নীরার গলা চেপে ধরলো। সাথে সাথে নীরার চোখে মুখে চরম আতঙ্ক ফুটে উঠল। সে চোখ বড় বড় করে মীরার দিকে তাকালো, যাকে আপাতত স্বাভাবিক মনে হচ্ছে না। খুন করে ফেলবো, জাস্ট খুন করে ফেলবো আমি তোকে। সারাটা জীবন আমার সাথে কম্পিটিশন করে গেলি। মাত্র 1 বছরের ছোট ছিলাম তোর চেয়ে, তবুও সব সময় আমার প্রিয় জিনিসটাই তোর ছিনিয়ে নেওয়া চাই। জানতি তুই যে রোহানকে আমি সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি, তবুও এই বিয়েতে রাজি হয়েছিলি। তুই আসলে ঠিকই বলেছিস, তোকে কিডন্যাপ করার প্ল্যানটা আমিই করেছিলাম। পারলে তখন তোকে খুন করে ফেলতাম, কিন্তু আমার মাথায় তুই কি ঢুকিয়েছিলি? রোহান তোকে ভালোবাসে। ভালোবাসা মাই ফুট। ও তোকে ঠিকঠাক চেনেও না। ও তোকে ভালোবাসে ভেবে আমি নিজেই প্ল্যান ক্যান্সেল করে দিয়েছিলাম। খুব কেঁদেছিলাম আমি সেদিন, কিন্তু ভগবানের কি লীলা দেখ, তুই নিজেই শেষমেশ পালিয়ে গেলি। নীরার চোখে মুখে বাঁচার আকুতি। ছুরিটা মীরা এভাবে ধরে আছে যেন মনে হচ্ছে এখনই গলা কেটে রক্ত বেরোবে। নীরা কোনো মতে বলল, বিশ্বাস কর মীরা, আমি পালাইনি। সত্যি রোহন আমায় ভালোবাসতো। আর একটা মিথ্যা কথা বললে ঘর থেকে মাথা আলাদা করে ফেলবো একদম। জানিস তো এই রেস্টুরেন্টে রোহানের 50% শেয়ার আছে। তো তোকে মেরে লাশ গুম করে দেওয়া কোনো ব্যাপারই না। তুই যদি বিয়ের আগে আমার এইভাবে ব্রেন ওয়াশ না করতি তাহলে হয়তো সত্যিই আমি বিয়েটা ভাঙার চেষ্টা করতাম। জানিস কতটা ভয় পেয়ে গেছিলাম আমি? ফুলসজ্জার মতো গুরুত্বপূর্ণ একটা দিনে আমি শুধু ভেবেছিলাম রোহান আমায় মেনে নেবে তো, কিন্তু ভুল ছিলি তুই। আরে ও তো তোকে ঠিকঠাক করে চেনেই না, শুধু মায়ের কথাই বিয়েতে রাজি হয়েছিল। কথাগুলো বলে মীরা কিছুটা শান্ত হয়। নীরাকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়, আর নীরা ঢকঢক করে 1 গ্লাস জল পুরোটা শেষ করে। তার আত্মায় আর পানি নেই। তুই কি ভেবেছিস নীরা কোনো প্রমাণ না রেখে আমি এত কাঁচা কাজ করি নাকি? তোকে তো সত্যি কিডন্যাপিং এর প্ল্যানই করেছিলাম। তোর আর রিজুদার সব ছবি ভিডিও আমার কাছে আছে। সো তুই বলবি আর রোহান তোর কথা বিশ্বাস করবে? তুই আমার সংসার ভাঙবি তোর আশার সেগুড়ে বালি। আর হয়তো রাতে রিজুদা নিজে আমায় জানিয়েছে
আর সেদিন রাতে রিজুদা আমায় নিজে জানিয়েছে যে তোরা পালিয়ে গেছিস। মনে রাখিস, এটা আমার সংসার। গত 6 মাস যাবৎ তিলে তিলে আমি গড়েছি এটা। আমার সংসারের দিকে নজর দিলে তোকে খুন করতেও দুবার ভাববো না আমি। মীরার দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে ধীর পায়ে বাইরে বেরিয়ে আসে মীরা। সন্ধ্যা নামার পূর্ব মুহূর্তে গোটা আকাশ সূর্যের লালিমায় ছেয়ে আছে। পাখিরা ফিরে যাচ্ছে তাদের নীড়ে, চারিপাশে তাদের কলরবে মুখরিত। মীরার মনে একটাই চিন্তা, সেও এই পাখিদের মতোই যত্নে নিজের সংসার আগলে রাখবে। এটা তার নিজের সংসার, মীরার সংসার। রাত্রির প্রথমাংশ, হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে পরিবেশ। রাস্তায় সোডিয়াম আলোর নিচে জমাট বাঁধা কুয়াশা, আকাশে মস্ত বড় চাঁদ, ফকফকে জ্যোৎস্নায় উদ্ভাসিত হয়ে আছে পরিবেশ। বড় বড় মেঘ এসে মাঝে মাঝেই কিছুক্ষণের জন্য চাঁদকে ঢেকে দিয়ে তাকে আড়াল করার চেষ্টা করছে। কিন্তু মেঘের আড়ালে কি চাঁদকে লুকানো যায়? একসময় ঠিকই তো আপন মহিমায় প্রকাশিত হয়। ছাদের নিস্তব্ধ পরিবেশের মাঝে হঠাৎই ঝিঝি পোকার একটানা আওয়াজ কর্ণগোচর হতেই চমকে ওঠে মীরা। ছাদের কিনারায় নজর দিয়ে দেখলো বেশ কয়েকদিনের অবহেলায় ওই দিকটা ঝোপের মতো হয়ে আছে। ইদানিং সে কোনো কাজই ঠিকঠাক ভাবে করছে না, মনটা হয়ে আছে বিক্ষিপ্ত। সত্যি যদি নীরা না পালিয়ে থাকে তাহলে? নীরার চোখ মুখ দেখে মনে তো হলো না ও মিথ্যে বলছে। নীরার ভাষ্য মতে তাকে কেউ কিডন্যাপ করেছিল, কিন্তু মীরা তো তাকে কিডন্যাপ করার প্ল্যান ক্যান্সেল করে দিয়েছিল। তবে কি রিজুদা ওকে কিডন্যাপ করছিল? কিন্তু সেই নীরার বিয়ের দিন হয়েছিল কি, এটাই সে বুঝতে পারছে না। নীরার সাথে তার ভালোভাবে কথা বলা উচিত ছিল। আসলে নীরা তখন ওইভাবে তার সংসার ভাঙার কথা বলায় হুট করেই মাথাটা গরম হয়ে গিয়েছিল। সবকিছু খুব গোলমেলে লাগছে। ধাতব দরজা খোলার শব্দে মীরা চমকে তাকায় সেদিকে। ছাদের দরজার সামনে তার মামা শ্বশুর গোবিন্দবাবু দাঁড়িয়ে। মীরার দিকেই নজর পড়তেই অপ্রস্তুত ভঙ্গিতে হাসেন উনি। হয়তো ছাদে সিগারেট খেতে এসেছিলেন। এত রাতে ছাদে কেউ থাকবে তা ভাবেননি। বৌমা, এই হিমে ছাদে কি করছো? নিচে দেখলাম রোহান তোমায় খুঁজছে, অনেকক্ষণ হলো অফিস থেকে ফিরেছে। ওনার কথা শোনা মাত্রই মীরা তড়িঘড়ি নিচে নামতে লাগলো। ঘরে ঢুকেই দেখতে পেল রোহন জামা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হচ্ছে। মীরা সেদিকে নজর না দিয়ে বিছানার উপর থেকে রোহনের ল্যাপটপ ব্যাগটা সরিয়ে কাবার্ডের উপর রাখলো। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা শার্ট প্যান্টগুলোকে ঝুড়িতে রাখলো। রোহন বিছানায় বসে নিঃশব্দে মীরার কাজগুলো পর্যবেক্ষণ করছে। কাজ শেষ করে পেছন ফিরতেই রোহন তাকে চোখের ইশারায় কাছে ডাকলো। বিছানার কাছে যেতেই তাকে টেনে বসিয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়লো রোহন। তার এহেন কাজে ভরকালো মীরা। রোহন পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে মীরার পেটে মুখ গুজে চুপচাপ পড়ে রইল। তার এমন আচমকা আক্রমণের দরুন মীরার শ্বাস আটকে রইল কতক্ষণ। তবে একটু পরেই সে স্বাভাবিক রূপে ফিরে এলো। রোহনের এই কাজ নতুন নয়। অতিরিক্ত স্ট্রেস বা চাপে থাকলে সে ইদানিং এই কাজ করছে। মীরার হাত চলছে রোহনের চুলের ভাঁজে ভাঁজে। রোহন চোখ বুজে ঘন ঘন শ্বাস ফেলছে। লোকটা কি কিছুক্ষণে ঘুমিয়ে গেল নাকি? মীরা মৃদু করে ডাকলো, কি হয়েছে? রোহন তাকালো তার দিকে, ক্লান্ত বিধ্বস্ত দৃষ্টি। হাত উঁচু করে মীরার গাল ছোঁয়ালো। আরেক হাত দিয়ে কোমর শক্ত করে আঁকড়ে বলল, আমি খুব ক্লান্ত মিরু। কেমন যেন নির্জীব শোনালো রোহনের কণ্ঠ। মীরার বুক কেঁপে উঠল ভয়। রোহন এবার অনুনয়ের সুরে বলল, আমায় কখনো ছেড়ে যাবে না তো মিরু? রোহনের কথা শুনে চমকে উঠল সে। এগুলো কি ধরনের কথা? ধরো, জানতে পারলে কোনোদিন আমি কোনো অন্যায় করেছি, তবে কি তুমি আমায় ভুল বুঝবে? রোহনের চোখে স্পষ্ট কাতরতা। মীরা দ্বিধান্বিত হয়। কি এমন করেছে রোহন যে এভাবে তার কাছে বলছে? মীরা তপ্ত শ্বাস ফেলল। রোহন এখনো প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। মীরা ঝুঁকে এলো তার দিকে, দু চোখের পাতা ঝাপটিয়ে বলল, আমি মানুষটা একান্তই তোমার, তা কি বিশ্বাস হয় না? রোহন তার শুষ্ক ঠোঁটজোড়া ছোঁয়ালো মীরার কপালে। তুমি আমাকে খুবই অসহায় করে ফেলেছো মীরা। আমার প্রতিটা চিন্তা ভাবনা কেন তোমার মাঝেই শুরু হয় আর তোমার মাঝেই শেষ? আমি কি তোমার আসক্তিতে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি? রোহনের এমন কথার বিপরীতে মীরা কিছুই বলতে পারল না, বরং লজ্জা পেল, ভীষণ লজ্জা পেল। তার লজ্জা আরক্ত কোমল গালে টুপ করে একটা চুমু খেলো রোহন। নিজের বুকে একটা হাত ঠেকিয়ে অস্থির কণ্ঠে বলল, তোমার এই লজ্জা রাঙা মুখও আমায় আহত করেছে ভীষণভাবে। তুমি কি আমার প্রাণ হরণ করতে চাও, আমার প্রাণেশ্বরী? মীরা এবার আর টিকতে পারল না। লোকটা হয়তো আজ তাকে লজ্জা দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করেছে। রোহনকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিয়ে ত্রস্ত পায়ে ছুটে চলে আসে বাইরে। মীরার যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁটে মৃদু হাসির ঝংকার তুলে রোহন। বিছানা থেকে নেমে এসে মীরার ফোনটা হাতে নেয়। দরজার দিকে খুব সাবধানে নজর বোলায়। তারপর ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে মীরার নাম্বারটাকে ব্লক লিস্টে ফেলে দেয়। তার সাথে সাথে সকল আননোন নাম্বারগুলোকে ব্লক করে দেয়, যেন কোনো আননোন নাম্বার থেকে কেউ মীরার সাথে যোগাযোগ করতে না পারে। সবশেষে রিজুর নাম্বারটাকেও ব্লক লিস্টে ফেলে স্বস্তির নিঃশ্বাস ফেলে রোহন। এবার আর মীরার সত্যিটা জানার কোনো উপায় রইল না। মানুষ এতই নিচু মন মানসিকতার হতে পারে তা তোমাকে না দেখলে সত্যি জানতে পারতাম না নীরা।
কথাগুলো বলে প্রচন্ড রাগে দপ করে জ্বলে উঠল রিজু। হাতের ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে আবার বলল, ছি নীরা, তোমার এতটা অধপতন হবে তা আমি ভাবতেও পারিনি। তুমি কিনা এইভাবে মীরার সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছো, আমার ভাবতেই খুব ঘৃণা হয়। তোমার মতো একটা মেয়ে আমার ওয়াইফ। তোমাকে কে বলেছিল আমার বিয়ে করতে? আমি তো ভালো ছিলাম। সেদিন আমার বিয়েটা হয়ে গেলে আজ আমি রাজরানীর হালে থাকতাম, জীবন কাটাতাম। তুমি আর মীরা আমার জীবনটাকে শেষ করে দিলে। চুপ, একদম চুপ। এতই যখন রানীর হালে জীবন কাটাতে চাও তো আমার সাথে প্রেম করেছিলে কেন? তুমি তো সবই জানতে নীরা, আমি সামান্য বেতনের একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। ভুল করেছি, জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি আমি তোমার সাথে প্রেম করে। যেখানে মীরা হাজবেন্ডের কিনা নিজস্ব বিজনেস রয়েছে, সাথে নিজের বাড়ি গাড়ি, সেখানে তুমি একটা সামান্য কোম্পানির এমপ্লয়ি। নীরার কথায় আহত হয় রিজু। সে তো এই মেয়েটাকে ভালোবাসতো, তাই তো তার শত অন্যায়ের পরও তাকে ছাড়তে পারে না। তবুও গলার স্বরের পারদ খানিকটা উঁচু করেই বলল, ভুল যখন করেছো তো তার মাসুল তো দিতেই হবে। তবে সাবধান, মীরাকে একদম এইসবের মধ্যে জড়াবে না। মীরা এই বিষয়ে কিচ্ছু জানে না, যা করার সব আমি করেছি। নীরা নিজের রাগটা চেপে বসে রইল গুম হয়ে। এক সময় তার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কেন কেন সবসময় তার সাথে এমন হয়? সে কেন সবসময় মীরার কাছে হেরে যায়? সবার কাছে মীরা কেন এত ভালো? নিজের দোষটা তার নজরে পড়ে না। সে তো শুধু একটা সুন্দর জীবন চেয়েছিল, হোক না সেটা কাউকে ঠকিয়ে। এই পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষটার জীবনেরও একটা আলাদা গল্প রয়েছে, যে গল্পে সেই মুখ্য চরিত্র। সে চায় যেন সব ভালো ঘটনা তাকে ঘিরেই আবর্তিত হোক, কিন্তু বাস্তবে কি তা হয়? রাতের খাওয়ার পর বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা করছিল রোহন। মীরা ঘরে ঢুকেই চট করে ল্যাপটপটা তার সামনে থেকে কেড়ে নিয়ে সুচালো দৃষ্টিতে রোহনের দিকে তাকায়। হোয়াট ইজ দিস মীরা? আমি কাজ করছি তো। বিস্মিত হয়ে জিজ্ঞেস করে রোহন। মীরা সাধারণত তার কাজের মাঝে কোনো রকম ইন্টারফেয়ার করে না। মীরা ল্যাপটপটাকে সাইড টেবিলের উপর রেখে দুহাত ভাঁজ করে সরাসরি রোহনের দিকে তাকালো। এক ভ্রু উঁচু করে বলল, তোমার না ক্লান্ত লাগছিল? এখন এত রাত জেগে কাজ কেন করছো? রোহন অসহায়ভাবে বলল, আরে ওটা তো মানসিক ক্লান্তির কথা বলছিলাম, আর এমনিতেও তোমার কাছে এলেই আমার ক্লান্তি কেটে যায়। এখন দাও তো, ওটা কাজ আছে আমার। কেন, আপনার কি আমাকে ক্লান্তি রিমুভার মনে হয়? এখন কোনো কাজ নয়, সোজা ঘুম। এই বলে মীরা লাইট অফ করে বিছানায় এসে বসে পড়ল। মীরার রাগী মুখ দেখে রোহনও চুপচাপ শুয়ে পড়ল। মনে মনে ভাবলো, ব্যাপার কি? রোহন চুপচাপ নিজের হাতটা বাড়িয়ে দিল। মীরা তার হাতের উপর মাথা রেখে গুম হয়ে শুয়ে রইল। অন্য হাত দিয়ে মীরার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ঘুমিয়ে পড়ো। জানো মীরা, আমার না খুব ইচ্ছে প্রতিদিন কালো শাড়িতে তোমায় দেখা। জানো, কালো শাড়িতে না তোমায় অপূর্ব লাগে। আমি তো চোখই ফেরাতে পারছিলাম না তোমায় দেখে। আস্তে আস্তে হালকা হয়ে এলো রোহনের গলার স্বর। মীরা বুঝলো রোহন ঘুমিয়ে গেছে। সে লজ্জায় রোহনের বুকে মুখ গুজলো। কিছু একটা মনে হয় মীরা চকিতে চোখ মেলে তাকালো। মীরা মনে পড়লো, বিয়ের এই 6 মাসে তো সে কোনো কালো শাড়ি পরেনি। ইনফ্যাক্ট সে লাস্ট 10 বা 11 মাস আগে শাড়ি পরেছিল ইউনিভার্সিটির ফাংশনে। হ্যাঁ, সেটা কালো শাড়িই ছিল, কিন্তু সেটা রোহন কিভাবে দেখলো? আর দেখলো মনে কেন রাখলো? চারিদিকে আবছা অন্ধকার। উঁচু দেয়ালের ভেন্টিলেটরের ফাঁক গলে ক্ষীণ আলোর রেখা লুটিয়ে পড়ছে মেঝেতে। মীরা বহু কষ্টে বুঝে আসা চোখ মেলে তাকালো, তবে সামনে সে নিখুঁত অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। খানিকক্ষণ বাদে সে বুঝতে পারলো তার হাত দুটো চেয়ারের সাথে বাঁধা অবস্থায় রয়েছে। মীরার মাথায় একটা শুকনো যন্ত্রণা সূচের মতো বিচ্ছে। মীরা বোঝার চেষ্টা করলো যে সে আছেটা কোথায়। সে তো দুপুরে কেনাকাটা করতে বাইরে বেরিয়েছিল। হাতে 3-4টা শপিং ব্যাগ নিয়ে বাসার পাশের গলিতে দিয়ে ফিরছিল সে। এরপরে আর কিছুই মনে নেই তার। মীরা মনে করার চেষ্টা করলো, কিন্তু তাতে তার মাথার যন্ত্রণা খানিকটা তীব্র হওয়া বই আর কিছুই হলো না। মীরা ক্ষীণ গলায় কাউকে ডাকার চেষ্টা করলো। কোথায় আছে সে? এমন একটা জায়গায় তাকে আটকে রাখার মানে কি? হঠাৎ মাথার যন্ত্রণাটা খুব বেশি হয়ে উঠলো। মনে হচ্ছে যেন মাথার পেছনের অংশে কোনো শক্ত আঘাত লেগেছে। তেজটায় তার গলা শুকিয়ে উঠেছে। তবুও গলার স্বরটা আরেকটু নিচু করে বলল, কেউ আছেন? কেউ কি নেই এখানে? কিন্তু কারোর সাড়া পাওয়া গেল না। হতাশ হলো মীরা। হাতের বাঁধনগুলো খোলার চেষ্টা করলো, কিন্তু সেগুলো যেন আরো দৃঢ়ভাবে কেটে বসে যাচ্ছে। কতক্ষণ এমন হাত নিয়ে নাড়াচাড়া করতে করতে ক্লান্ত হয়ে গেল সে। নির্জীবভাবে পিঠ এলিয়ে দিল চেয়ারটাতে। তার মাঝে আর শক্তি অবশিষ্ট নেই। সময় প্রায় সন্ধ্যা 7টা। ড্রয়িং রুমে একটা রকিং চেয়ারে বসে বই পড়ায় ডুবে আছেন প্রমীলা দেবী। ইদানিং তিনি আর তেমন অফিসে যান না। অফিসের সব কাজ রোহনের হাতে ছেড়ে দিয়েই নিশ্চিত হয়ে আছেন তিনি। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে সচেতন হলেন তিনি। 7টা বেজে গেল, আর এখনো মীরার বাড়িতে ফেরার নাম নেই। কপাল কুঁচকে এলো তার। মীরা তো কখনো সন্ধ্যার পর বাইরে থাকে না। পাশ থেকে ফোন নিয়ে মীরাকে কল করলেন, কিন্তু ফোনটা বাজতে বাজতে কেটে গেল। পরপর 3বার তিনি ফোন করলেন। প্রতিবারই একই ঘটনা ঘটলো।
এবার তিনি বেশ চিন্তিত হয়ে উঠলেন। প্রায় দুপুরের আগে মীরা বাড়ি থেকে বের হয়েছিল, এখনো ফেরার নাম নেই, আবার ফোনটাও ধরছে না। মেয়েটার কোনো বিপদ হলো না তো? প্রমীলা দেবী উঠে উপরে আসেন, তার ভাইয়ের দরজার সামনে দাঁড়িয়ে ডাকলেন, এই গোবিন্দ, ঘরে আছিস? তার গলা কাঁপছে। গোবিন্দবাবু ঘরে কিছু লেখালেখি করছিল, বোনের ডাক শুনে উঠে আসে। কি হয়েছে রে দিদি, তোকে এমন লাগছে কেন? তিনি অস্থির হয়ে বলেন, মীরা কোথায় আছে জানিস? ওকে ফোনে পাচ্ছি না। দুপুরে না মার্কেটে গেল? তোর কাছ থেকে অনুমতি নিয়েই তো গেল। সেটাই তো, দুপুরে গেছে আর এখন 7টার বেশি বাজে, এখনো ফেরার নাম নেই, তার ওপর ফোনটাও ধরছে না। কি একটা অবস্থা বলতো। এত চিন্তা করিস না, হয়তো জ্যামে আটকা পড়েছে, তাই দেরি হচ্ছে, এসে যাবে এক্ষুনি। আচ্ছা, একটা কাজ কর, রোহানকে ফোন করে জিজ্ঞেস কর ওর সাথে আছে নাকি। মীরা তো মাঝে মাঝেই অফিসে যায়। ভাইয়ের কথায় চিন্তা কমলো না প্রমীলা দেবী। জ্যামে থাকলে কি নিউ মার্কেট থেকে আসতে এত সময় লাগে? কত করে বললেন উনি গাড়িটা নিয়ে যেতে, কিন্তু এ মেয়ে তো গাড়ি নিতেই চায় না। আজ গাড়িটা নিয়ে গেল, এত চিন্তা হতো না তার। রোহনকে ফোন দেবে কিনা এই চিন্তা করতে করতে কলিং বেলের শব্দ শুনতে পেলেন তিনি। মুখ থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো, হয়তো মীরা ফিরে এসেছে। কিন্তু দরজা খুলে আশ্চর্য হন তিনি, কেননা মীরা নয়, দরজার বাইরে রোহন দাঁড়িয়ে। মায়ের দিকে তাকিয়ে বলে রোহন, আমায় দেখে এমন ভূত দেখার মতো চমকে গেলে কেন? সরো, ভেতরে যেতে দাও। তিনি সরে দাঁড়ালেন। রোহন ভেতরে ঢুকে বার কয়েক মীরার নাম ধরে ডাকলো, কিন্তু কোনো সাড়া না পেয়ে কপাল কুঞ্চিত করে ফেললো। মীরা তোমার কাছে যায়নি? আমরা তো ভেবেছি ও তোমার সাথে। মায়ের কথা শুনে অবাক হয় রোহন। মানে মীরা আমার সাথে থাকবে কেন মা? আর আমরা কোথাও গেলে তো তোমাকে জানিয়েই যাই। মীরা বাড়িতে নেই রোহন, সেই দুপুরে বেরিয়েছিল, এখনো ফেরেনি। মায়ের কথাটা রোহনের মস্তিষ্ক ঠিকভাবে গ্রহণ করলো কিনা বোঝা গেল না। তার চোখ মুখের ভঙ্গি মুহূর্তে পাল্টে গেল। মীরা বাড়িতে নেই মানে? কম্পিত হলো রোহনের বক্ষস্থল। একরাশ ভয়ে এসে ঠাঁই নিল অন্তর্কোণে। মেয়েটা তো সন্ধ্যার পর একা একা কোথাও থাকে না। রোহন ফোন বের করে মীরার নাম্বার ডায়াল করলো, কিন্তু বিপরীত পাশ হতে কোনো জবাব এলো না। অধৈর্য হয়ে আবার সে কল করতে লাগলো। মীরা ফোন ধরছে না, আমি ফোন করেছিলাম। মুহূর্তেই রোহনের চেহারা যেন রক্তশূন্য হয়ে গেল। তবে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলো সে। ধীরে ধীরে মীরার বাবার বাড়িতে এবং কাছের সব বন্ধু বান্ধবীদের ফোন করলো রোহন, কিন্তু কোথাও কোনো রকম খোঁজ পেল না সে। এবার মাকে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিল ও? আর বলিস না, কিছু টুকটাক কেনাকাটার জন্য দুপুরে নিউ মার্কেট গিয়েছিল। কতবার বললাম গাড়িটা নিয়ে যাও, কিন্তু কে শোনে কার কথা। রোহন হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে এলো। তার আগে মীরার ফোনের লোকেশন চেক করে নিল। ফোনের লোকেশন সবসময় অন করে রাখতো মীরা, যেন কোনো বিপদে পড়লে সহজেই তাকে কেউ খুঁজে পেতে পারে। ঘরের পাশ দিয়ে মাত্রই যেন একটা ট্রেন ছুটে গেল, কেঁপে উঠলো পুরো ঘর। আর তার সাথে মীরাও। চেয়ারের উপর নেতি আছে সে, কখন থেকে চিল্লাতে চিল্লাতে গলার অবস্থা বেহাল। তবুও শেষবারের মতো ডাকলো সে, কেউ কি আছেন? আমায় একটু জল দেবেন, আমার খুব তেষ্টা পেয়েছে। খট করে ঘরের দরজাটা খুলে গেল। দরজা দিয়ে আবছা আলোর সাথে প্রবেশ করলো এক পুরুষ অবয়ব। ধীর পায়ে হেঁটে এসে মীরার কাছে বসলো সেই অবয়বটা। মীরার পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে একটা বিশ্রী হাসি দিল। মীরার গা ঘিন ঘিন করে উঠলো। তারপর একটু দূরে দাঁড়িয়ে তকিব বলে কাউকে জোরে ডাক দিল। ডাক শুনে একটা বেটে খাটো ছেলে দরজার সামনে এসে দাঁড়ালো। ম্যাডামকে তোরা এখনো কোনো খাতির যত্ন করিস নাই হারামজাদা? দাঁত চিবিয়ে চিবিয়ে কথাটা বলল লোকটা। মাফ কইরা দেন ভাই, আপনি তো কইছিলেন ঘরের দরজা না খুলতে। মুহূর্তে গলার স্বর পাল্টে বলল লোকটা। আহা, তাই বলে তোরা ম্যাডামরে পানিও দিবি না? জানোস উনি কার বউ? রোহান মজুমদারের বউ। পুরো শহর যারে এক ডাকে চেনে, তার বউয়ের এত অযত্ন, তাও আবার আমার ঘরে। মনে বড় কষ্ট পাইলাম। পাশ থেকে পানির বোতলটা উঠে তা নিয়ে মীরার দিকে এগিয়ে গেল। মীরার হাতের বাঁধনগুলো খুলতে খুলতে বলল, ইস, কি শক্ত করে বেঁধেছিস রে, নরম হাত দুইটাতে দাগ পড়ে গেল। মীরা ভয়ে বাকরুদ্ধ হয়ে আছে। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কে এই লোক? কেন তাকে এখানে এনেছে? সে রীতিমতো ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। তবুও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলো, কে আপনি, আর আমাকে এখানে কেন এনেছেন? লোকটা হাসতে হাসতে জবাব দিল, আরে কুল বৌদি, আপনার সব প্রশ্নের জবাবই আপনি পাবেন। তার আগে আপনার বরটাকে একটু ঘুরিয়ে নিই। মীরা বুঝতে পারলো যে রোহনকে তার বিজনেসে টেক্কা দেওয়ার জন্যই কেউ তাকে গুটি হিসেবে ব্যবহার করছে। তাই তাকে এখন শক্ত থাকতে হবে। সে যে ভয় পেয়েছে তা এই লোকগুলোকে বুঝতে দিলে চলবে না। এরই মাঝে লোকটার ফোন বেজে ওঠে। কলকারী ব্যক্তির নাম দেখে লোকটা অট্টহাসিতে ফেটে পড়ে। হাসি থামিয়ে বলে, দেখেছেন বৌদি, আপনার প্রতিদেব কিন্তু বুঝে গেছেন যে আপনি আমার কাছে আছেন। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কারো চিৎকার শোনা গেল। মীরাকে কোথায় রেখেছিস আহনাব?
আমার আর তোর মাঝে আবার বাইরের কাউকে কেন জড়ালি? সাহস থাকলে আমার সামনে এসে মোকাবেলা কর, ব্লাডি কাওয়ার্ড। আরে এত হাইপার হচ্ছিস কেন দোস্ত? এবার আর তোর বইয়ের বদলে শালিকে তুলে আনিনি, তাই চিন্তা করিস না, তোর বইয়ের কোনো অযত্ন হবে না আমার কাছে। তুই শালা হারামি তো ওটাই থাকবি। তুই বারবার আমার কাছে হেরে যাওয়ার ভয়ে এই একই কাজ করিস। দম থাকলে সৎভাবে আমায় হারিয়ে দেখা। মাই ফ্রেন্ড, ভুলেছিস কেন? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। কি চাই তোর? খুবই সিম্পল একটা জিনিস, তোর এইবারে টেন্ডার কোড যা দিয়ে তুই সরকারি হসপিটাল আর কোয়ার্টার্সের কন্ট্যাক্ট না নিবি, বা তুই এই টেন্ডার আমার জন্য ছেড়ে দিতে পারিস। ইম্পসিবল। তোর মতো একটা বাস্টার্ডের হাতে আমি সরকারি এত বড় একটা কাজের কন্ট্রাক্ট ছেড়ে দিতে পারি না। তাহলে বইয়ের কথা ভুলে যা। গতবার তোর শালিকা, সরি, তোর না হওয়া বউকে আমার কাছ থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পেরেছিলি, কিন্তু এবার মনে হয় তোর বইয়ের প্রতি তোর মায়া নেই। কথাটা বলে মুখ দিয়ে একটা আফসোস সূচক শব্দ করে মীরার দিকে তাকালো আহনাফ। আই উইল জাস্ট কিল ইউ আহনাফ। বলেই রাগে পাশের দেয়ালে জোরে আঘাত করলো রোহন। তুই কত বড় ভুল করলি এটা তুই এখন বুঝবি আহনাফ। তুই শুধু দেখ। আম ওয়েটিং ফর ইউ মাই ডিয়ার এনিমি। তবে মাথায় রাখিস, পুলিশ নিয়ে এলে কিন্তু তোর বউকে আর জ্যান্ত পাবি না। বলেই কলটা ডিসকানেক্ট করে ফোনটা অফ করে দিল আহনাফ। হাসপাতালের কেবিনে শুভ্র বেডে মীরা ঘুমিয়ে আছে, তার হাতে স্যালাইন চলছে, কপালের একপাশে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। চারদিক থেকে মৃদু ফিনাইলের গন্ধে পরিবেশ ভারী হয়ে রয়েছে। মাথায় ড্রিম ড্রিম করে যেন এখনো কোনো একটা ভারী শব্দ বেজে চলেছে। মীরার কানে হালকা যান্ত্রিক আওয়াজ প্রবেশ করছে। ভারী চোখের পাতাগুলো বহু কষ্টে খোলার চেষ্টা করলো সে। উজ্জ্বল আলো চোখে পড়তেই বিরক্তিতে চোখ কুঁচকে এলো। হাতের উপর বহু পরিচিত একটা স্পর্শ টের পেল। তার হাত ধরে আছে যেন পরম ভরসার একটি হাত, পরম মমতায়, পরম যত্ন। মীরা চোখ পিটপিট করে তাকালো, তবে চোখের সামনে ছাদের সাদা সিলিং ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আস্তে আস্তে চোখের সামনে একটা পরিচিত মুখশ্রী ভেসে উঠল, রোহনের। সে ঠোঁট নেড়ে মীরাকে কিছু একটা বলছে, চোখে স্পষ্ট উদ্বেগের ছাপ, কিন্তু কি বলছে রোহন তা মীরার কানে আসছে না। সে আবার চোখ বুজে নিল, লম্বা একটা শ্বাস টেনে নিয়ে আবার চোখ মেলল। এবার রোহনের কথাগুলো শুনতে পেল মীরা। মীরা, মীরা, কি হয়েছে? তোমার কোনো সমস্যা হচ্ছে? কথা বলো প্লিজ। কয়েকটা ঢোক গিলে আস্তে করে বলল মীরা। আমি কোথায় আছি? তুমি আমার কাছে আছো মীরা। আজকে কি হতে পারতো তার ধারণা আছে তোমার? গাড়ি ছাড়া একা একা কেন বেরিয়েছিলে তুমি? গলার স্বর খানিকটা উঁচু হয়ে যায় রোহনের, কিন্তু ততক্ষণে মীরা মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কাঁদো কাঁদো মুখ করে বলল সে। তুমি আমায় বকছো? কি করেছি আমি এমন? আমি কি কখনো একা বেরোই না? বিয়ের আগে তো আমি একাই চলাফেরা করেছি। মীরার উপর আচমকা রাগ দেখানোতে রোহন নিজেই একটু অসহায় বোধ করলো। মীরার গালে আদরে হাত বুলিয়ে বলল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মিরু। বিয়ের আগে আর বিয়ের পর এক নয়। বিয়ের আগে তোমার লাইফে আমি ছিলাম না, এখন আমি আছি, আর সাথে আছে বিপদ। মীরার চোখ দিয়ে এখনো টপ টপ করে জল ঝরছে। খোলা জানালা দিয়ে আসা জোর বাতাসের দমকে ঈষৎ কেঁপে উঠছে চিকন ঠোঁটজোড়া। রোহন জানালা লাগিয়ে দিয়ে আবার এসে মীরার কাছে বসলো। গালে লেপড়ে থাকা ছোট ছোট চুলগুলোকে কানের পিছনে গুজে দিয়ে বলল, ডোন্ট ক্রাই। এত কাদার মতো বকিনি। একটু জল খাবো। সরি মীরা, তোমার স্যালাইন চলছে, এখন তো কিছু দেওয়া যাবে না, একটু পরে খাও। এখন কটা বাজে? নাক টেনে চোখের জল মুছতে মুছতে জিজ্ঞেস করে মীরা। 12:30। রাত? না, দুপুর 12:30। কিছুক্ষণের জন্য হাঁ হয়ে যায় মীরার মুখ। কোনো রকমে মুখে কথা ফুটিয়ে বলে, কাল দুপুরে না আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম? তুমি প্রায় 10 ঘন্টা সেন্সলেস ছিলে মীরা। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে যায় তার, কিন্তু মুখে বলে, আমায় একটু বসিয়ে দাও না, আর শুয়ে থাকতে ভালো লাগছে না। মীরার পরনের শাড়ি আগেই হসপিটাল থেকে চেঞ্জ করে দিয়েছে, তার গায়ে সবুজ একটা ড্রেস। রোহন খুব সাবধানে মীরাকে বুকের সাথে জড়িয়ে ধরে বসায় খুব যত্নে, পরে পেছনে বালিশগুলো ঠিক করে দেয়। মীরা মাথা ঠেকিয়ে রাখে রোহনের বুকে। কি জোরে চলছে তার হৃদস্পন্দন। বুকের ভেতরে লাল ডাব শব্দ যেন ছড়িয়ে পড়ছে মীরার শিরায় উপশিরায়। মীরা এক হাত দিয়ে জড়িয়ে নেয় রোহনের কোমর। মীরার ক্যানোলা লাগানো হাতটাকে আস্তে করে নিজের উরুর উপর রাখে রোহন। খুব সন্তর্পণে দু হাত দিয়ে মীরাকে জড়িয়ে রাখে সে। মীরার কানের কাছে খুব আস্তে করে বলে, আমার নিজের চেয়েও তোমার অস্তিত্ব আমার কাছে বেশি দামি। আমি তোমাকে হারানোর ঝুঁকি আর নিতে চাই না। কাল কি হয়েছিল? এই লোকটাই কে ছিল? তুমি কি আমায় কিছু জানাবে? এখন না মিরু, তুমি এখন ক্লান্ত, অসুস্থ। যা জানার তা পরে জানলেও চলবে। বিরোধাভাস করে ওঠে মীরা। আমি মোটেও অসুস্থ নই, বলুন না আমায়। ওই লোক নীরাকে কিডন্যাপিং করেছিল।
তার মানে নীরা সত্যি কথা বলতো? কাম ডাউন মীরা, এত উত্তেজিত হতে মানা করেছে তোমায় ডক্টর। তোমার সব প্রশ্নের উত্তর তুমি পাবে, তবে ধীরে ধীরে। মীরা হাল ছেড়ে দিল। রোহন একবার যখন না করছে তো মীরা হাজার মাথা কুটলেও সে কিছুই বলবে না। তাই বেশি উচ্চবাচ্য না করে রোহনের বুকের কাছে পড়ে রইল সে। রোহনের হাতের আঙ্গুলগুলি অবিশ্রান্তভাবে মীরার চুলের ভেতর চলছে। হঠাৎ কেবিনের দরজায় আওয়াজ হয়, খানিকটা সরে বসে রোহন। আস্তে করে মীরাকে বালিশের সাথে ঠেস দিয়ে বসিয়ে দেয়। কেবিনের ভেতর প্রবেশ করে মীরার মা বাবা। ওর মা এসে আগে মেয়েকে বুকের সাথে জড়িয়ে নেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, জামাই যখন ফোন করে বলল তোকে পাওয়া যাচ্ছে না, আমার মনকু ডেকে উঠেছিল। ঠিক হয়ে যাবি, দেখিস মা। মাকে কতক্ষণ জড়িয়ে ধরে রইল মীরা। কতদিন হলো মায়ের কাছে যায় না। বিয়ের পর মাত্র 2 দিনের জন্য গিয়ে বাপের বাড়ি থেকেছিল এই 6 মাসের মাঝে। মায়ের গা থেকে মিষ্টি ওমটা যেন টেনে নিচ্ছে সে। মায়ের বুকে সেই যেন সকল দুশ্চিন্তা আর ক্লান্তির অবসান। হঠাৎ মীরার নজর গেল বাবার পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা নীরার দিকে। সাথে সাথে তার মুখভঙ্গি খানিকটা পাল্টে গেল। নীরা ধীরে ধীরে হেঁটে এসে বেডের পাশে টোলটাতে বসলো। মলিন কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন আছিস মীরা? শরীর কি এখনো খুব খারাপ? মীরা মাথা দুলে না বোঝালো। তারপর মায়ের দিকে তাকিয়ে আবার বলে ওঠে নীরা। মা বাবা, তোমরা একটু বাইরে যাও তো, আমার মীরার সাথে কথা আছে। নীরার কথায় অসন্তুষ্ট হলো রোহন, তবে রাগটাকে দমিয়ে বলল, তোমার ওর সাথে কিসের কথা? আর ডক্টর ওকে বেশি কথা বলতে, ট্রেস নিতে বারণ করেছে। চিন্তা করো না, শুধু মা বাবাকে বাইরে যেতে বলছে, তুমি থাকতে পারো। আর আমি এমন কিছু বলবো না যাতে মীরার ক্ষতি হয়। তুমি চাইলেও আমি তোমার সাথে মীরাকে একা ছাড়তাম না। নীরা অল্প হাসে। তাদের মা বাবা মীরার মুখের দিকে তাকিয়ে কেবিনের বাইরে চলে যায়। মেয়ে আর মেয়ে জামাইয়ের কথা তারা কিছু বুঝতে পারছেন না। মা বাবা বেরিয়ে যেতেই মীরার একটা হাত ধরে বলে নীরা, আমায় ক্ষমা করে দিস রে মীরা, বারবার আমি তোকে ভুল বুঝে গেছে আর কষ্ট দিয়ে গেছে। মীরা একটা ছোট নিঃশ্বাস ফেলে বলে, এতে ক্ষমা চাওয়ার কি আছে? তোর জায়গায় আমি হলেও এইভাবেই ভাবতাম ঘটনাটা। সত্যি সেদিন তোকে কিডন্যাপ করা হয়েছিল। তার জন্য নয় রে মীরা, আমি ইচ্ছে করে তোর ভালোবাসার মানুষটাকে কেড়ে নিতে চেয়েছিলাম, তোর সংসার ভাঙার চেষ্টা করেছিলাম। এটা কি কমলাচার? তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, সেটাই আমি খুশি নীরা। কিন্তু ফার্দার এই ঘটনা ঘটাতে যাস না কিন্তু। মীরার শেষের কথায় রোহনও ভরকে গেল। কি তেজ রে বাবা! এবার রোহন নীরাকে উদ্দেশ্য করে বলল, পারলে ঋতুর কাছে ক্ষমা চেয়ে নিও, ছেলেটা তোমাকে খুবই ভালোবাসে। আমি আমার ভুল বুঝতে পেরেছি রোহন। এত এত অপমান আর অবহেলার পরও রিজুর আমার প্রতি গিয়ারি বুঝিয়ে দেয় আমার প্রতি ওর ভালোবাসা, আর আমার ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই বলে নীরা চোখ থেকে গড়িয়ে পড়া একটা ফোঁটা অশ্রু মুছে নেন। প্রমীলা দেবী চিন্তায় অস্থির হয়ে আছেন। সেই কোন সকালে রোহন ফোনে মীরার একটা খবর দিয়েছিল, এরপর থেকে আর কোনো পাত্তাই নেই। টেনশনে তিনি পুরো ড্রয়িং রুমের এ মাথা ও মাথা পায়চারি করে চলেছেন। দরজায় কলিং শব্দ হতেই পায়, ছুটে এসে দরজা খুলে দেন। দরজায় কলিং বেল বাজতেই শব্দ হতেই ছুটে এসে দরজা খুলে দেন তিনি। দরজা খুলতেই দেখতে পান মীরাকে পাচাকোলা করে রোহন দাঁড়িয়ে আছে। মেয়েটার মাথায় ব্যান্ডেজ, একদিনে চোখ মুখ বসে গেছে। ক্লান্ত হয়ে নিশ্চয়ই এভাবে রোহনের বুকের সাথে মিশে আছে। ওনার চোখে জল আসে মেয়েটার অবস্থা দেখে। সরে গিয়ে তাদের ভেতরে ঢোকার জায়গা করে দিলেন তিনি। মীরার অবশ্য শাশুড়ির সামনে এভাবে বরের কোলে চড়ে আসতে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। রোহনকে সে বার কয়েক বলেছে নামিয়ে দিতে, কিন্তু এই লোক শুনলে তো, তাই লজ্জার হাত থেকে নিস্তার পেতে ঘুমের ভান ধরে রোহনের সাথে মিশে আছে এভাবে। ওকে নিয়ে সোজা ঘরে চলে যাও রোহন। মেয়েটার ওপর দিয়ে যা ঝড় বয়ে গেল, আর আহনাফের কি ব্যবস্থা করলে? ওকে মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যাওয়া হয়েছে মা। ডক্টরদের ধারণা ও পুরোপুরি আউট অফ মাইন্ড। ওর কথা বাদ দাও এখন। হ্যাঁ, তুমি মীরাকে নিয়ে যাও, আমি খাবার পাঠাচ্ছি। মীরার 56 কেজির ভারী শরীরটাকে নিয়ে রোহন অবলীলায় দোতলায় এসে পৌঁছালো। মীরা ওর বুকে হালকা একটা কিল দিয়ে বলল, তুমি একটা নির্লজ্জ মানুষ। রোহন তার ঠোঁটে চমৎকার হাসি ফুটিয়ে তোলে, প্রাণ খোলা হাসি, আর বলে, নিজের বউয়ের জন্য এতটুকু নির্লজ্জ হওয়াই যায়। রুমে এসে মীরাকে নিয়ে বিছানার কাছে যেতে চাইলে মীরা আচমকা বলে ওঠে, এই এখানে না, এখানে না, সোজা ওয়াশরুমে নিয়ে নামিয়ে দাও। রোহন এবার চোখে মুখে দুষ্টু হাসি ফুটিয়ে বলে, কি ব্যাপার? মাথায় চোট পেয়ে বউটা কি আমার একটু বেশি রোমান্টিক হয়ে গেল নাকি? মীরা কপট রাগ দেখিয়ে বলে, ইস, তুমিও না। এবার নামাও, আর কাবার থেকে জামা কাপড়গুলো দাও একটু। এসব পাল্টে পরে বিছানায় উঠবো। গা থেকে একটা হসপিটাল গন্ধ আসছে। আচ্ছা ঠিক আছে, কোনো দরকার লাগলে আমাকে বলবে, কেমন? মীরা ওয়াশরুম থেকে বেরিয়ে নিজেই এসে বিছানায় বসলো। রোহনের দিকে তাকিয়ে বলল, এবার তো কাহিনী বলো। আরে আমায় ফ্রেশ তো হতে দাও।
বলেই রোহন ঢুকে গেল বাথরুমে। মীরা তার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। রোহন বেরোতেই মীরা কিছু বলতে নিলে ওকে থামিয়ে দিয়ে বলে ওঠে রোহন। নট নাও, আমি খাবার নিয়ে আসছি, খেতে খেতে শুনবে। মীরা আবারও মুখ গেজ করে বসে রইল। একটু পর রোহন ধোয়া ওঠা গরম ভাতের উপর ঘি ছড়িয়ে সাথে ঝরঝরে আলু ভাজা নিয়ে আসে। প্লেট নিয়ে বিছানার এক কোণে বসে সুন্দর করে ভাত মেখে যত্ন করে মীরার মুখে তুলে দেয়। মীরা ভাত চিবুতে চিবুতেই বলে, আরে এবার তো বলো। বলছি বাবা, বলছি। আহানাব ছিল আমার ছোটবেলার বন্ধু। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই আমরা একসাথে কাটিয়েছি। বিস্মিত হয় মীরা। ওই লোকটা তোমার বন্ধু? ছিল, ও আমার বন্ধু ছিল মীরা। ছোট থেকে ও ভালোই ছিল, কিন্তু ধীরে ধীরে কেমন যেন পাল্টে গেল। আমাদের চেনা আহনাবকে কেউ আমরা খুঁজে পেতাম না। কেমন গম্ভীর, শান্ত, একটু কিছু বললেই রেগে যেত। আসলে 13 বছর বয়সেই ওর মা মারা গেছিল, তো সেই ধাক্কাটা হয়তো নিতে পারেনি। আমরা সবাই ভেবেছিলাম হয়তো ধীরে ধীরে ও ঠিক হয়ে যাবে। আমরা সবাই ওকে সময় দিতাম, কিন্তু সমস্যাগুলো সময়ের সাথে সাথে বাড়তে লাগলো। ও কেমন যেন হিংস্র হয়ে উঠতে লাগলো। বেপরোয়া, বেহিসেবি, যা চাই ওর তা লাগবেই। আমরা ওকে বেশি ঘাটাতাম না কেউ, কিন্তু দিন দিন ওর আমার প্রতি ভাবমূর্তি পাল্টাতে লাগলো। ও আমাকে নিয়ে কম্পিটিটর ভাবতে শুরু করলো। কথার এই ক্ষেত্রে এসে একটা দীর্ঘশ্বাস যেন গোপন করলো রোহন। আবার বলল, কিন্তু বিশ্বাস করো, আমি বা আমাদের ফ্রেন্ড সার্কেলের কেউ এখনো কোনো রকম বাজে ব্যবহার করিনি, বরং ওকে সাপোর্ট করতাম। কিন্তু আমরা ভুল ছিলাম। ওর অবস্থা ভালো না হয়ে আরো খারাপ হতে শুরু করলো। ও একটা সাইকোতে পরিণত হলো, আর ওর বাবাও ওকে সময় দিতে পারতো না। আমার মনে হয় ও খুব বাজে সিচুয়েশন দিয়ে যাচ্ছিল, কিন্তু আহনাব সেটা থেকে বের হতে চাইতো না। আমরা অনেক চেষ্টা করছিলাম ওকে ঠিক করার, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। জানো, আমাদের সাথে একটা মেয়ে পড়তো, নীলিমা বলে, মধ্যবিত্ত পরিবারের খুব ভালো মেয়ে। তখন আমরা সবে মাস্টার্সে পড়ি। আহনাব পছন্দ করে বসলো ওকে। একদিন সাহস করে প্রপোজ করে বসলো। তারপর কি হলো? ওই আপুটা কি এক্সপেক্ট করেছিল? জানতে চাইলো মীরা। না, নীলিমা ওকে রিজেক্ট করেছিল, কারণ আমাদের ব্যাচের প্রায় সবাই জানতো ওর এই অবস্থার কথা। আর কেউ কি জেনে শুনে এমন একটা মানুষের সাথে জীবন জড়াতে চাইবে? নীলিমাও চাইনি, কিন্তু একটা রিজেকশনের দাম যে এত বড় হবে তা আমরা কেউ ভাবতেই পারিনি। কেন, কি হয়েছিল? মীরার প্রচুর কৌতূহল নিয়ে জানতে চাইলো। ততক্ষণে ওর খাওয়া শেষ। মীরার মুখটা সযত্নে মুছিয়ে দিয়ে বলল রোহন। তারপর একটা অ্যাক্সিডেন্টে নীলিমা পুরো প্যারালাইজড হয়ে গেল। ওর শরীরের নিচের অংশ পুরোটাই অবশ হয়ে যায়। এমন কি করে হলো? মীরার কণ্ঠে বিস্ময়। আহনাব ওর গাড়ি নিয়ে নীলিমার অ্যাক্সিডেন্ট করিয়েছিল, শুধুমাত্র রিজেকশন সহ্য করতে না পেরে। একটা মানুষ এতটা অমানবিক কি করে হতে পারে? অ্যান্ড গেস হোয়াট, আহনাব কিন্তু নীলিমাকেই বিয়ে করেছিল। কিভাবে? আগেই বলেছি, নীলিমা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তাই যখন আহনাব ওর বাবার কাছে তার পঙ্গু প্রায় মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যায়, তখন নীলিমার বাবা আর না করেনি। একজন মধ্যবিত্ত বাবা আর এর চেয়ে বেশি কি চাইবে? ও মাই গড! একটা মানুষ এত ক্রাইম মাইন্ডেড কি করে হতে পারে? এটা ভেবে মীরার আত্মার জল শুকিয়ে গেল। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু তোমার বন্ধু নীরাকে কেন কিডন্যাপ করলো? এতে কি স্বার্থ? বললাম না, ও কোনো একটা কারণে আমায় নিজের শত্রু ভাবতে শুরু করে। এইভাবে যে আমার হবু বউকে তুলে নিয়ে গেলে তো আর আমার বিয়ে হচ্ছে না, কি সব চিন্তা ভাবনা। কিন্তু ওর এই কাজ তো আমার জন্য সাপে বর হয়ে গেল। যখন দেখলো নীরাকে কিডন্যাপ করে কোনো লাভই হলো না, তাই এবার মোক্ষম অস্ত্র হিসেবে তোমায় কিডন্যাপ করে আমায় ঘোরাতে চেয়েছিল। এসব টেন্ডার, কোডিং, এসব ফাও কথা। দেখো তো এসবের কোনো মানে হয়? রোহনের সব কথা শুনে মীরার আক্কেল গুরুম হয়ে গেল। কি বলছে এসব? জাস্ট একজন মানুষ খামখেয়ালিপনা করতে গিয়ে তাদের দু বোনকে কিডন্যাপ করে ফেললো। এটা কি ভাই? কিন্তু পরক্ষণে ভ্রুকুচকে বলল, সবই বুঝলাম, কিন্তু নীরাকে কিডন্যাপ করায় তোমার সাপে বর হলো মানে? আর নীরাকে যদি কিডন্যাপই করা হয়ে থাকে, তো ওই চিঠি কোথা থেকে এলো? আর রিজুদার সাথে বিয়েটাই বা হলো কিভাবে? মানে আসলে ওই আর কি। রোহন এবার আমতা আমতা করতে লাগলো। মীরা বলল, মানে আসলে না করে এবার বলে ফেলো। আসলে নীরাকে না আমি আর রিজু কিডন্যাপ করার প্ল্যান করেছিলাম। রোহনের কথা শুনে কপালে হাত দিয়ে বসে থাকে নীরা। মানে নীরাকে কতজন মিলে কিডন্যাপ করতে চেয়েছিল, আমায় একটু বলবে? সময় হলে আরো অনেক কিছু জানবে তুমি, সোনা। বলেই রোহন খাবারের প্লেটটা নিয়ে উঠে চলে যায়। আর মীরা ধ্যানগ্রস্ত হয়ে বসে রইল। কি হচ্ছে এসব? জিপের জানালা দিয়ে মাথা বের করতে এক ঝাঁক উদ্দাম, বুনো, পাহাড়ি বাতাস ছুঁয়ে যায় মীরার মুখ। সে প্রাণ ভরে টেনে নেয় সেই মেঘে সিক্ত জঙ্গলি বাতাস। পাশের সিট থেকে রোহন মৃদুস্বরে ধমক দেয়। কি করছো কি?
পাহাড়ি রাস্তায় এইভাবে মাথা বের করতে হয় না, কখন মুখে এসে গাছের ডালের আঘাত লাগবে। ইস, এখানে এসেও বকাছকা, তাই না? রোহন একগাল হেসে বলে, দার্জিলিং শহর পৌঁছে নেই, তারপর মন ভরে বাতাস খেয়ে নিও, কেমন? মীরা কোনো জবাব না দিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। পাহাড়ি রাস্তা চিরে তাদের জিপ ছুটে চলছে শিলিগুড়ি থেকে দার্জিলিং এর পথে। যদিও এখন দুপুর, তবুও আশেপাশে পাহাড়ের চূড়ায় মেঘেদের ছড়াছড়ি। জ্বলন্ত জিপ গাড়িটা যখন রাস্তার মোড়ে মোড়ে বাঁক নিচ্ছে, সাথে সাথে যেন প্রকাশিত হচ্ছে পাহাড়ের গায়ের বুনো সৌন্দর্য। আহা, কি অপরূপ পাহাড়ের দৃশ্যাবলী। রোহনী রোড ধরে যখন জিপ কার্শিয়ং গ্রাম পেরুলো, ঠিক তখনই আড়াল থেকে উকি দিল কাঞ্চনজঙ্ঘা। পুরো রাস্তায় কাঞ্চনজঙ্ঘা তাদের সাথে লুকোচুরি খেললো। মীরা মুগ্ধ দৃষ্টিতে দেখতে লাগলো কাঞ্চনজঙ্ঘার সেই রূপ। রোহন মীরার দিকে তাকিয়ে বলল, এখনো তো কিছুই দেখোনি তুমি ম্যাডাম, নিজের মুগ্ধতাকে সংরক্ষণ করো, এখনো অনেক মুগ্ধ হওয়া বাকি। তুমি কি করে জানলে পাহাড় আমার এত পছন্দ? উচ্ছ্বসিত হয়ে জানতে চায় মীরা। তোমার যে পাহাড় এত পছন্দ তা আমি তো জানতাম না, তবে বছর 3 আগে বন্ধুরা মিলে দার্জিলিং ট্যুরে এসেছিলাম, তখনই টাইগার হিলের সূর্যোদয় দেখে মুগ্ধ হয়ে গেছিলাম, তাই এটা আমার প্ল্যানই ছিল। বউকে নিয়ে তো আরেকবার আসতেই হবে এখানে। তাই বলে তুমি আমার 2 দিন আগে জানাবে? এত তাড়াতাড়ি প্ল্যান করার কি ছিল? কই তাড়াতাড়ি, বললাম না 3 বছর আগে থেকে আমার ইচ্ছে বউকে নিয়ে ঘুরতে আসার, তবে বিয়ের পরপরই অফিসে এত কাজের চাপ ছিল, আর মাঝে একটা অপ্রীতিকর ঘটনাও ঘটে গেল। তার উপর আবার মাঝে ছিল ডিসেম্বর, জানুয়ারি মাস দার্জিলিংয়ে অফ সিজন। কেন কেন অফ সিজন কেন? কারণ এই 2 মাস সেখানে প্রচুর তুষারপাত হয়, যদিও তখনও অনেক টুরিস্ট আসেন, তবে আমি বাদই দিলাম। আর এখন দেখো, মার্চ মাস মানে বসন্তকাল, আর বসন্তকাল হচ্ছে হানিমুনের জন্য পারফেক্ট। ইস, কি জ্ঞানী লোক আমার। একজন মহাপুরুষ বলেছেন, তুমি যদি বিয়ের 1 বছরের মাঝে হানিমুন না সারো তো তোমার আর হানিমুন হবে না। চুপ করো তো। এই বলে মীরা আবার জানালা দিয়ে বাইরে তাকালো। তাদের জিপ চলেছে সবুজ চা বাগানের আঁকাবাঁকা সরু রাস্তা ধরে। জিপের ভিতর অনেকেই নিজেদের মাঝে গুটুর গুটুর করছে। একটা বড় বাজারের মতো জায়গাতে পৌঁছাতেই বোর্ডে বড় বড় ইংরেজি হরফে লেখা আছে ঘুম। মীরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ঘুম কি গো? এই জায়গাটার নামই ঘুম মীরা। মীরা যার পর নাই আশ্চর্য হয়ে ভাবলো, জায়গার নাম ঘুম? সে যাকগে। গাড়ি যখন ঘুম স্টেশন ক্রস করলো, তারপরে কাঞ্চনজঙ্ঘার পারফেক্ট ভিউ পাওয়া গেল, যাকে বলে অপূর্ব দর্শন। বিকাল 4টার দিকে জিপ তাদের চকবাজার বলে একটা জায়গায় নামিয়ে দিল। মীরা আশেপাশে চোখ বুলিয়ে দেখলো, প্রচুর মানুষের ভিড়। পাহাড়ি উপজাতিদের সাথে অনেক বাঙালিরাও রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এরা প্রায় সবাই টুরিস্ট। রোহন আগে চকবাজারের কাছে 2 দিনের জন্য হোটেল রুম বুক করে রেখেছিল। সন্ধ্যা হওয়ার আগে তারা হোটেলে চেক ইন করে নিল। হোটেলটাকে রীতিমতো সুন্দরী বলা চলে। পুরো হোটেলটাই কাঠের তৈরি, কাঠের দেয়াল, মেঝে, সিলিং। তাদের রুম ছিল দোতলায়। রুমটা বেশ পরিপাটি। মাঝারি সাইজের রুমে দুজনের একটা বেড, সাথেই বড় জানালা, তার সাথে বসার জন্য 2টো বেতের সোফা, মাঝে একটা সেন্টার টেবিল, টিভি, ওয়াইফাই সহ যাবতীয় সুবিধাদি রয়েছে রুমে। রুমে সেই আগে হিটার অন করলো মীরা, কারণ ঠান্ডা যে কত প্রকার ও কি কি তা দার্জিলিং শহরে ঢুকে তার বোঝা হয়ে গেছে। ভীষণ ক্লান্তিতে নরম বিছানায় গা এলিয়ে দেয় সে। ঢাকা থেকে এতটা জার্নি করে শরীরে আর কোনো এনার্জি অবশিষ্ট নেই তার। রোহন ওয়াশরুম থেকে বেরিয়ে বলে, ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নাও, সন্ধ্যার দিকে বাইরে যাব। বিছানার পাশের জানালাটা খুলে দিল রোহন। এদিকে তাকালেই চোখে পড়ে দূর পাহাড়ের গায়ে লেগে থাকা ছোট ছোট জনবসতি। পাহাড়ের গায়ে মেঘের লুকোচুরি খেলা। সন্ধ্যা নেমে এসেছে শহরের বুকে। খোলা জানালা দিয়ে হু হু করে পাহাড়িয়া বাতাস ঘরে ঢুকে পড়ছে। রোহন মীরাকে ডেকে তুলল, বলল, চলো বাইরে থেকে ডিনারটা সেরে আসি। মীরা অবাক হয়, বলে, এখনই? মাত্র তো 6টা বাজে। জি ম্যাডাম, কেননা রাত 8টার পর দার্জিলিং শহর ঘুমিয়ে যায়, তখন না কিছু খেতে পাবে আর না কি দেখতে পাবে, তাই জলদি রেডি হও আর ভারী জ্যাকেট আর একটা শাল নিয়ে নাও, বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা। রোহনের কথা মতো মীরা তৈরি হয়ে বাইরে আসে। ততক্ষণে রোহন এক ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলে কাল সকালের জন্য ট্যাক্সির 2টো সিট নিজেদের জন্য ঠিক করে রাখলো। আজ রাতেই ট্যাক্সি ঠিক না করলে কাল এত ভোরে টাইগার হিল পৌঁছাতে পারবে না। মীরা একটা ব্লু ডেনিমের প্যান্টের সাথে হাঁটু অব্দি লম্বা সুতির স্কার্ট পরেছে, তার উপর চড়িয়েছে মোটা লেদার জ্যাকেট, লং লেয়ার চুলগুলোকে পনিটেল করা, পায়ে হাইনেক কেটস। রোহন মীরাকে এক নজর দেখে বলল, উফ, আমার এই বউটাকে যে আমি কোথায় লুকাই। প্রতি উত্তরে মীরা একটা প্রশ্রয় মিশ্রিত হাসি দিয়ে সামনে এগিয়ে গেল। রাস্তার বাঁকটা নিতেই দেখা গেল গধূলির শেষ আলোয় বিষণ্ণ 2টো কাঠের বেঞ্চ। বেঞ্চের মধ্যে একঝাঁক নেপালি মুখ, তাদের লাল লাল গাল, তাদের চোখের উজ্জ্বল দৃষ্টি, তাদের চ্যাপটা ঠোঁটের মিষ্টি হাসি। সামনের রেলিং এর গায়ে মত্ত 2জন প্রেমিক প্রেমিকা।
সারা পৃথিবীর এই ব্যস্ততার মাঝে তারা যেন হারিয়ে গেছে নিজেদের প্রেমের তীব্র গভীরতায়। আস্তে আস্তে সন্ধ্যা নামছে পাহাড়ের বুকে। দূরের কাঠের বাড়িগুলোতে আলো জ্বলা শুরু হয়েছে। চোখের সামনে শুধুই নীল মেঘের দল, তাতে ডুব দিয়েছে কিছু সুন্দরী পাহাড়ি কন্যা। মেলের সমস্ত আলো জ্বলে উঠেছে। সেই হলুদ সোডিয়ামের আলোর তলায় সাদা কুয়াশার কণা ভেসে বেড়াচ্ছে। ঘোড়াওয়ালারা তাদের খুচরো পয়সার থলি নিয়ে ঘরে ফিরছে। মেলের পাশের মহাকাল মার্কেট আর মেল লোকাল মার্কেট বসেছে তাদের হাজার রকমের সোয়েটার, টুপি, হরেক রকম জিনিস নিয়ে। মেলের প্রধান রাস্তা ধরে ওয়াচ টাওয়ারের দিকে পথে যাবার পথে হঠাৎ নাকে আসলো চকলেট পেস্ট্রির তীব্র গন্ধ, আর কানে কোনো জ্যাজ অথবা পপ ইংলিশ গানের সুর ধাক্কা খেলো। রোহন এক হাতে মীরার কোমর শক্ত করে ধরে আছে, মীরার এক হাতে জড়িয়ে ধরেছে রোহনের হাত। হেঁটে চলেছে দুজন ফুটপাত ধরে। রাত বাড়ছে দার্জিলিং শহরে। মেঘের দল আস্তে আস্তে ঘিরে ধরছে দার্জিলিংকে। দার্জিলিং বিগ বাজারের দিকে পথে যেতে পড়লো পেন্নাং রেস্টুরেন্ট আর ওয়াশিংটন রেস্টুরেন্ট। দার্জিলিং এর সেরা মোমো এরাই বানায়, আর মোমো খেতে গেলে অবশ্যই কিন্তু পর্ক মোমো। রোহন 6টা মোমো অর্ডার করলো, সাথে 2 ধরনের চাটনি। আশেপাশে অনেক স্ট্রিট ফুডের কার্ট। দার্জিলিং এর অন্যতম প্রধান আকর্ষণীয় হচ্ছে এখানকার স্ট্রিট ফুড। মোমো খেয়ে একটু পর তারা ঢুকলো আরেকটা রেস্টুরেন্টে রাতের খাবার সারতে। রোহন গরম গরম ভাত আর ঝাল ঝাল চিকেন অর্ডার করলো। তবে বসতে হবে কিছুক্ষণ। মীরা এবার রোহনকে জিজ্ঞেস করলো, তুমি কিন্তু এখনো আমায় সব খোলাসা করে বলনি। আজ সময় আছে, আজ বলো। মানে কি বলিনি আমি তোমায়? ওই দিন আমায় কি করে ওই লোকটার থেকে ফিরিয়ে এনেছিলে তা কিন্তু তুমি আমায় বলনি। বেড়াতে এসেও এসব নিয়ে পড়ে থাকবে তুমি? তোমার মনে হয় না সে সব কিছু আমার জানা উচিত? রোহন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আহনাব যে একটা সাইকো এটা তো আমি ভালো করেই জানতাম, কেননা যে কিনা তোমার বোনকে কিডন্যাপ করতে পারে শুধুমাত্র আমায় বিয়ের আসরে অপমান করতে, সে আরো অনেক কিছুই করতে পারে। সেদিন যখন ওর ফোন এলো আমার কাছে, এর পরপরই আমি লেগে যাই তোমার ফোনের লোকেশন ট্র্যাক করতে। কিন্তু এরা তো একা আমার পক্ষে সম্ভব না, পুলিশের হেল্প লাগবে। কিন্তু অফিসিয়াল ওদের কিছু জানাতেও পারবো না। আমার একজন বন্ধু আছে ঢাকা মেট্রোপলিটনের উচ্চপদস্থ কর্মকর্তা, আমি ওকে সবকিছু জানাই। সেও জানতো আহনাপের কথা, তাই আমরা আনঅফিসিয়ালি ব্যাপারটাকে নিয়ে এগোই। ওর টিম 1 ঘন্টার মধ্যে তোমার লোকেশন খুঁজে বের করে ফেলে। তোমায় রাখা হয়েছিল কমলাপুর রেল স্টেশনের আশেপাশে। সিভিল ড্রেসে 3-4 জন পুলিশ মিলে তোমায় ওখান থেকে বের করে আনে। তুমি তখন চেতনাহীন, আর যেহেতু আহনাপ মেন্টালি আনস্টেবল তাই ওকে জেল হাজতে না পাঠিয়ে অ্যাসাইলামে পাঠানো হয়েছে। আচ্ছা, ওই আপুটা কেমন আছে? মানে নীলিমা আপু? ও এখনো অক্ষম হয়ে বিছানায় পড়ে রয়েছে, তবে চিন্তার কারণ নেই। আহনাপের বড়লোক বাবা ওকে নিশ্চয়ই ফেলে দেবে না। শুধুমাত্র আহনাপের খামখেয়ালিপনার জন্য কতগুলো প্রাণ সংকটের মুখে। আর নীরার কিডন্যাপিং এর ব্যাপারটা? উফ, এত প্রশ্ন করো না তুমি, সব জানতে পারবে বলেছি তো। এখন খাও তাড়াতাড়ি। রাত 8টার পর কিন্তু এখানে রেস্টুরেন্ট, দোকানপাট সব বন্ধ হয়ে যায়, সো ফাস্ট। এই বলে রোহন খাওয়ায় মনোযোগ দিল। হোটেলে ফিরে এসে বলল মীরা, এখন কি করব? সবে তো 8:30 বাজে। কাল সকালে সূর্যোদয় দেখতে চাইলে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ো। এই বলে লাইট অফ করে মীরাকে টেনে কম্বলের নিচে নিয়ে আসে রোহন। অ্যালার্মের শব্দে আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসলো রোহন। যদিও এই হাড় কাঁপানো ঠান্ডায় কম্বলের ওম ত্যাগ করতে মন চায় না, তবে কিছু পেতে হলে তো কিছু ছাড়তেই হবে। সময় এখন রাত 3টার কাছাকাছি। পাশেই মীরা তার কোমর জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে রয়েছে। মীরার ঘুমটাও ভাঙাতে মন চাইছে না তার, তবুও উঠতে তো হবেই। প্রথমে রোহন মৃদুস্বরে ডাকলো, মীরা ওঠো, এখনই আমাদের রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। কিন্তু এই কথা মীরার কর্ণগোচর হলো না মনে হয়, কেননা মীরার কোনো হেলদোল নেই। রোহন বিছানা ছেড়ে উঠতে উঠতে এবার একটু জোরে বলল, এই যে আমি কিন্তু উঠে গেছি, পরে কিন্তু আমায় দোষ দিতে পারবে না যে তোমায় ডাকিনি আমি। মীরা এক লাফে উঠে বসলো এবার, যা দেখে রোহনের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। মীরার চোখ জড়িয়ে যাচ্ছে ঘুমে। চোখ বুজে কোনো মতে বলল, এক্ষুনি বেরোতে হবে, মাত্রই তো ঘুমালাম। রোহন কাছে এসে মীরার এলোমেলো চুলগুলোকে হাত দিয়ে ঠিক করতে করতে বলল, পরে এসে ঘুমিও, এখন চলো তো বাবা। এই সানরাইজ মিস করলে কিন্তু তোমার দার্জিলিং ট্যুরটাই বৃথা। রোহন আর মীরা রেডি হয়ে বাইরে এসে দেখলো হোটেলের সামনে তাদের সেই ট্যাক্সি ড্রাইভার দাঁড়িয়ে। ড্রাইভারটি বোধহয় বাঙালি। তিনি একগাল হেসে বললেন, দাদা, এখনই আমি আপনায় ফোন করতাম, জলদি উঠে আসুন। ট্যাক্সিতে আরো একটি কাপড় রয়েছে। এত রাতও চারপাশে মানুষের ভিড়, রাস্তায় সারি সারি জিপের বহর, চারপাশে এত গাড়ি আর কোলাহলে অবাক হয় মীরা। এতগুলো মানুষের একটাই গন্তব্য টাইগার হিল। বাইরে হাড়হিম করা ঠান্ডা,
তবে এই ঠান্ডাকে তোয়াক্কা না করে সবাই বেরিয়ে পড়েছে। রোহন ভালো করে মোটা একটা শাল জড়িয়ে দেয় মীরার গায়ে। যদিও তাদের সবারই জ্যাকেট, টুপি, হাত মোজা, পা মোজা পরা রয়েছে, তবুও মনে হচ্ছে শীত যেন কামড়ে ধরছে সারা শরীর। তাদের ট্যাক্সি ছুটে চলেছে পাহাড়ে অন্ধকার রাস্তা ধরে। দুপাশে পাইন গাছের সারি, জঙ্গলের মতো জায়গাগুলোতে কুয়াশায় চারিপাশ আরো ভীতিকর হয়ে রয়েছে। টাইগার হিল জায়গাটি দার্জিলিং শহর থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। এর উচ্চতা প্রায় 7,500 ফুট। সূর্যোদয়ের সময় নিচু উচ্চতায় সূর্যকে দেখতে পাওয়ার আগে কাঞ্চনজঙ্ঘার শিখরগুলি আলোকিত হয়ে ওঠে, যা টাইগার হিল থেকে খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। তাছাড়াও এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে দক্ষিণে কার্শিয়াং শহর এবং কিছু দূরে দক্ষিণে তিস্তা নদী, মহানন্দা নদ, পালাসন নদ ও মেচি নদীকে সর্পিল পথে এঁকে বেঁকে চলতে দেখা যায়। চোলা পর্বতমালার পিছনে অবস্থিত তিব্বতের চুমুল রিপ পর্বতটিকেও টাইগার হিল থেকে দেখা যায়। ওখানে পৌঁছে অনেক গাড়ির পেছনে তাদের গাড়ি পার্ক করা হলো। ঘড়িতে সময় তখন 4:30। রোহন শক্ত করে মীরার হাত ধরে সামনে এগোতে লাগলো। প্রায় 10 বা 12 মিনিটের মতো পাহাড়ি আঁকাবাঁকা হাঁটা পথ পেরিয়ে তারপর সেই মূল জায়গা যেখান থেকে কিনা ভোরের সূর্যোদয় দেখা যায়। ওখানে পৌঁছাতে গিয়ে মীরার রীতিমতো হাঁপ ধরে যায়, যেহেতু জায়গাটা অনেকটা উঁচু। তারা সেখানে পৌঁছে দেখলো অজস্র মানুষের ভিড়ে যেন পা ফেলার জায়গা অব্দি নেই। কোলাহলে পূর্ণ পুরো জায়গা। হাজারো মানুষের পশ্চাৎদেশ ছাড়া আর তেমন কিছু চোখে পড়লো না তাদের। কিন্তু রোহন মীরাকে দুহাতে জড়িয়ে ধরে সামনে মানুষের ভিড় ঠেলে এগিয়ে যেতে লাগলো। কিন্তু সবার মুখ থেকে আফসোস সূচক বাণী বেরিয়ে আসছে। পুরো টাইগার হিল যেন হাহাকার করে উঠল। সামনে তাকিয়ে দেখা গেল পুরো আকাশ কুয়াশায় মোড়ানো। চোখের সামনে দুহাত দূরের জিনিসও দৃষ্টিগোচর হচ্ছে না। তবে কি আজ আর সূর্যোদয় দেখা হবে না? মন খারাপ হয়ে গেল মীরার, আর তার সাথে রোহনেরও। যদিও সে একবারই সূর্যোদয় উপভোগ করেছে, কিন্তু মীরার জন্য তার খারাপ লাগছে। তবুও সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো, যদি সূর্যদেব একটু কৃপা করেন। রোহন মীরাকে নিয়ে একটু পাশ কেটে দাঁড়ালো। ঠিক 5 মিনিটের মাথায় পুরো আকাশে একটা শুকনো সোনালি রেখা ছড়িয়ে গেল। সবার মাঝে গুঞ্জন শোনা গেল। সবাই হই হই করে উঠল। বরাত তাহলে সবার এতটাও মন্দ নয়। একজন আরেকজনকে ঠেলা ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো। প্রায় সবার হাতেই মোবাইল ফোন। এ যেন এক প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কার আগে এই দৃশ্য মুঠোফোনে বন্দি করবে। আস্তে আস্তে পুরো আকাশে ছড়িয়ে গেল সোনালি আভা। কেউ যেন গোটা আকাশে আগুনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছে। কাঞ্চনজঙ্ঘার পেছন থেকে ধীরে ধীরে সূর্য বের হতে হতেই যেন টুপ করে পাহাড়ের চূড়ায় উঠে গেল। সূর্যটাকে দেখে তখন ঠিক মনে হচ্ছিল অগ্নিগোলক। সূর্যের প্রথম কিরণ কাঞ্চনজঙ্ঘার চূড়ায় লাগতেই যেন শুভ্র কাঞ্চনজঙ্ঘার রূপ বেড়ে গেল বহুগুণ। আস্তে আস্তে সেই আলো ছুঁয়ে গেল গোটা কাঞ্চনজঙ্ঘা। দেখে মনে হচ্ছে যেন কেউ কয়েক গ্যালন গলিত স্বর্ণ ঢেলে দিয়েছে বিশাল পাহাড়টির গায়ে। এই রূপ আসলে বর্ণনাতীত। এই রূপ শুধু দর্শন করে চক্ষু সার্থক করতে হয়। কাঞ্চনজঙ্ঘাকে পেছনে রেখে যে যার মতো পোর্ট্রেট তুলে নিচ্ছে, ফিরে গিয়ে দেখাবে এবং পোস্ট করে লাইক করবে বলেই সে এক তুলকালাম কাণ্ড বেঁধে গেল চারিপাশে। অনেকে ব্যস্ত হয়ে পড়লেন দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে টাইগার হিল থেকে মাত্র 30 রুপিতে কাঞ্চনজঙ্ঘা, হিমালয়, সিকিম, নেপাল সীমান্ত ও অন্যান্য পাহাড় দেখতে। মীরার মুখ থেকে ঘুমো ঘুমো রেশ এখনো কেটে যায়নি। সূর্যের আলোয় যখন মীরার গোলাকার মুখটা যেন আরো কমনীয় লাগছে। মীরার উত্তাল করা হাসি যেন রোহনের এক টুকরো সুখ। এই রাঙা আলোয় মীরার মুখখানা দেখে তার মনে হলো এই রূপ রোজ সকালে না দেখতে পেলে সে হয়তো নিঃশ্বাস বন্ধ হয়ে মরেই যাবে। সূর্য দেখা দেবার আগের মুহূর্ত ভোলার নয়। সবাই তাকিয়ে আছে আর অপেক্ষা করছে। সূর্য যখন অলৌকিকভাবে উকি দিল, সেই সময়ের মানুষের অভিব্যক্তির বর্ণনা দেবার ভাষা সত্যিই অজানা। টাইগার হিলে সূর্যোদয়ের বর্ণনা অনেক করা হয়েছে অনেক গল্প উপন্যাসে। এবার নিজেই তা প্রত্যক্ষ করে যেন হতবিহ্বল হয়ে গেল মীরা। ওরা আসলেই সৌভাগ্যবান যে এমন স্পষ্ট সূর্যোদয় দেখতে পেয়েছে এত কুয়াশার মাঝেও। মীরা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে সেদিকে। তার চোখে মুখে খুশি ঝিলিক দিচ্ছে। এত কাছে থেকে এমন অপরূপ দৃশ্য তার আগে দেখা হয়নি। এত কাছ থেকে সূর্যোদয় দেখতে পেয়ে সূর্য প্রণাম করতে ভুলল না মীরা। পূর্ব দিকে হাত জোর করে মনে মনে জপে নিল সূর্য প্রণাম মন্ত্র। ও জবা কুসুম সংকাশ। মীরা রীতিমতো রোহনকে জাপটে ধরে উচ্ছ্বসিত গলায় বলেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ও মাই গড, এত সুন্দর কেন? রোহন হেসে ফেলল, বলল, কারণ তুমি যে দেখছো তাই। মীরা রোহনের হাতে মৃদু একটা চট দিয়ে বলেন, ইস, যা তা একদম। টাইগার হিলে ভোর থেকে ফ্লাক্সে করে চা কফি বিক্রি করে অনেকেই। এই হাড় কাঁপানো ঠান্ডায় তো এমন গনগনে গরম কফি তো চাই। রোহন 20 রুপি করে 2 কাপ কফি নিয়ে নিল
এই ঠান্ডায় গরম কফির কাপে চুমুক, আহা যেন অমৃত। রোহন তার আর মীরার একটা সেলফি তুলে নিল। হাজার হোক প্রথম একসাথে বেড়াতে আসা বলে কথা, নিচে নেমে এসে ট্যাক্সি খুঁজে পেতে বেশি বেগ পেতে হলো না তাদের। সামনেই ছিল, সাথে আসা কাপড়টির সাথে গাড়িতেই পরিচয় সেরে নিয়েছিল তারা। শুভদীপ আর জুন এসেছে কোচবিহার থেকে। এটা তাদেরও বিয়ের পর প্রথম ঘুরতে আসা। তারা আসতেই ড্রাইভার বলল, আরে দাদা, এত ভয় পেয়েছিলাম কুয়াশা থাকায়, ভেবেছিলাম বউকে নিয়ে টাইগার হিল আসাটাই বুঝি বৃথা হয়ে গেল। রোহন সম্মতি জানিয়ে বলল, তার বলতে সকাল 10টার দিকে একটা হোটেলে ব্রেকফাস্ট সেরে রোহন আর মীরা হাঁটতে শুরু করলো মহাকাল মন্দিরের উদ্দেশ্যে, যা কি চকবাজার থেকে খুব একটা দূরে নয়। দার্জিলিং এ বসবাসকারীদের মধ্যে বেশিরভাগই হিন্দু, এরপরে আসে বৌদ্ধ ধর্মবিশ্বাসীদের সংখ্যা। অন্যান্য ধর্মের লোকজনও বেশ কিছু আছে এখানে। নেপাল থেকে আসা লোকজনের মধ্যে হিন্দু ও বৌদ্ধ দুই ধর্মের মানুষই আছে। তিব্বতীরা সকলে বৌদ্ধ, তাই দার্জিলিং এ বৌদ্ধ গুম্ফার পাশাপাশি হিন্দু মন্দিরও রয়েছে। এর মধ্যে প্রাচীনতার দিক থেকে মহাকাল মন্দির আর সিংহাদেবীর মন্দিরের কথা বলা যায়। এটি দার্জিলিং এর অন্যতম একটা দর্শনীয় স্থান ও অনেক পুণ্যার্থীদের জন্য তীর্থস্থান হিসেবে গণ্য। দার্জিলিং মেলের চৌরাস্তা পেরিয়ে দুটো রাস্তা, নেহেরু রোড আর ভানুভক্ত রোড, একটা গাছপালায় ঘেরা পাহাড়কে আবেষ্টন করে দুদিকে চলে গেছে। ওই পাহাড়টাই বিখ্যাত অবজারভেটরি হিল। ডান দিকের রাস্তাটা পাহাড়টা ঘিরে চলে গেছে দূরে, পাশে অসংখ্য দোকান। এটাই মহাকাল মার্কেট। ডান পাশে খাদ, এই খাদের ওপারে পাহাড়ের গায়ে ধাপে ধাপে দার্জিলিং শহরের বাড়িঘরের সুন্দর দৃশ্য। দোকানগুলোর পাশ দিয়ে কিছুটা গিয়ে রাস্তার বাঁ পাশে কয়েক ধাপ সিঁড়ি উঠে একটা চড়াই রাস্তা। এই চড়াই আঁকাবাঁকা হয়ে উঠে গেছে পাহাড়টার মাথায়। এটাই মহাকাল মন্দিরের রাস্তা। যদিও চড়াইটা অনেকটাই উঁচু, তাহলেও 10-15 মিনিটই পৌঁছানো যায় উপরে। রাস্তার দুপাশে ঘন সবুজ উঁচু উঁচু গাছ পাহাড়টাকে সাজিয়ে রেখেছে। রাস্তার দুধারে নানা রঙের প্রেয়ার ফ্ল্যাগ লাগানো। এটা দার্জিলিং এর অন্যতম বৈশিষ্ট্য। মহাকাল মন্দিরের পরিসরে ঢোকার আগে সাই বাবা, গণেশ প্রভৃতি মন্দির। এই মন্দিরগুলো পেরিয়ে আরো বেশ কয়েক ধাপ সিঁড়ি উঠে ডান দিকে কালী মন্দির, তারপরে সিংহবাহিনীর ষড়ভুজা দুর্গা মন্দির। আরো একটু উঁচুতে উঠলেই সামনে তোরণ। মীরা যাওয়ার সময় সব মন্দিরের সামনে একবার করে মাথা ঠুকে যাচ্ছিল। তোরণের ডান দিকে ড্রাগনের মূর্তি, পাশে আরেক মন্দির। তোরণ পেরোলে সামনে মহাকাল মন্দির, মাঝারি মাপের প্রাঙ্গণে মন্দির। মন্দিরের দেওয়ালের গায়ে কালো পাথরের শিবলিঙ্গ, তার নিচে 3টি সোনার আবরণে ঢাকা ছোট আকারের শিবলিঙ্গ। মন্দিরের একপাশে বৌদ্ধ চড়তেন। এই লিঙ্গ স্বয়ম্ভু, মানে যা কিনা নিজেই সৃষ্টি হয়েছে লিঙ্গ। শিবলিঙ্গের নিচে 3টি লিঙ্গ, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। মীরা চারিদিকে ভালো করে নজর দেয়। মন্দিরটির সৌন্দর্য এক কথায় অনবদ্য। মীরা জিজ্ঞেস করে রোহনকে, মন্দিরটা অনেক পুরনো, তাই না? তা তো বটেই। আমি যতদূর শুনেছি 1765 সালে এই অবজারভেটরি হিলে বৌদ্ধ গুম্ফা তৈরি করেন বৌদ্ধ লামা দর্জে রিনজিং। 1782 খ্রিস্টাব্দে সেই লামা দর্জে রিনজিং এই স্বয়ম্ভু লিঙ্গ দেখতে পান। তিনি এই মহাকাল মন্দির প্রতিষ্ঠা করেন, জানালো রোহন। মহাকাল অর্থাৎ শিব। লিঙ্গের মাথার উপরে ডান দিকে সোনার ছোট গণেশ মূর্তি, পাশেই ছোট বুদ্ধ মূর্তি ও আরো বৌদ্ধ মূর্তি রয়েছে এই 3 লিঙ্গের উপরে বাঁ পাশে। একই সঙ্গে হিন্দু পুরোহিত ও বৌদ্ধ লামা দুপাশে বসে পূজা করছেন। রোহন আরো বলল, দর্জেলিং নামের এই গুম্ফা থেকেই শহরের নাম হয় দর্জেলিং। পরে ইংরেজরা একে দার্জিলিং নাম দেয়। 1815 সালে নেপাল দার্জিলিং আক্রমণ করলে গোর্খারা এই গুম্ফাতে লুটপাট চালায়। গুম্ফা ধ্বংস হয়। পরে এটি নিচে ভুটিয়া বস্তিতে স্থানান্তরিত করা হয়। মীরা শুধু শুনে যাচ্ছে রোহনের কথা, তার কথা বলতে মন চাইছে না। রৌদ্রোজ্জ্বল দিনে এই অবজারভেটরি হিলের উপর থেকে কাঞ্চনজঙ্ঘা সমেত অন্য তুষার শৃঙ্গগুলো দেখতে পাওয়া যায়। মন্দিরের চাতাল থেকে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পেল তারা। সেটার দিকে তাকিয়ে মীরার মনে হলো, ইস, এখানেই থেকে যেতে পারলে মন্দ হতো না। মন্দিরে পূজা করতে এসেছে অনেকেই। পাথরের মেঝের উপরে এই মন্দির। মীরা, রোহন ভক্তি ভরে মন্দিরে প্রণাম করে মনে লাভ মন্দির থেকে বেরিয়ে তারা একটা লোকাল ট্যাক্সি নিয়ে চলে যায় বাতাসিয়া লুপ ও ঘুম স্টেশনের উদ্দেশ্যে। মন্দির থেকে অলস পায়ে হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে আসে তারা। নিজের দিকেই বেশ অনেক দোকানপাট নিয়ে গড়ে উঠেছে মহাকাল মার্কেট। এখানে পাওয়া যায় লোকাল নানান রকম শীত পোশাক, গয়নাগাটি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। মীরা ফড়িং এর মতো তিরিং বিরিং করতে করতে বাড়ির সবার জন্য কেনাকাটা করতে শুরু করে।
রোহন লক্ষ্য করলো আপাত দৃষ্টিতে শান্ত ও চুপচাপ মেয়েটি আসলে কতটা প্রাণবন্ত। বেড়াতে এসে যেন মীরা একটা খোলস মুক্ত হয়েছে। কখন থেকে হাত নাড়িয়ে নাড়িয়ে বকবক করেই যাচ্ছে রোহনের সাথে, কখনো কখনো নিজে নিজেই হেসে উঠছে। বাতাসে মৃদু উঠছে ওর মুখের দুপাশে পড়ে থাকা অগাছি চুল। রোহন মুগ্ধ দৃষ্টিতে লক্ষ্য করে যাচ্ছে ওর প্রতিটি অঙ্গভঙ্গি, যেন চোখ দিয়ে মেপে নিচ্ছে মীরার দুই ঠোঁটের ভাঁজ। চোখের খাঁজের গভীরত্ব বা অতিরিক্ত হাসির দমকে কেমন ছলছল করছে ওর চোখ জোড়া। মীরা হঠাৎই রোহনের দিকে তাকিয়ে অপ্রতিভ হয়ে যায়। থতমত খেয়ে বলে, কি দেখছো ওভাবে? রোহন ঘন হয়ে আসা আওয়াজে জবাব দেয়, তোমাকে। চোখের তারা এখনো মীরার মুখের উপর স্থির, নিষ্পলক দৃষ্টি দিয়ে যেন শুষে নিচ্ছে ওর অন্তরাত্মা। মীরার অপ্রস্তুত হয়, লজ্জায় গাল গরম হয়, ফর্সা মসৃণ ত্বক বেদ করে লালিমা দেখা দেয় গালে। মীরা মুখ অন্যদিকে ফিরিয়ে বিড়বিড় করে। ইস, কথা প্রসঙ্গ পাল্টাতে বলে মীরা, তোমার হাতে ওটা কি? ইটস এ সারপ্রাইজ ফর ইউ। সরাসরি না বলে ঘুরিয়ে উত্তর দেয় রোহন। মীরা আর কিছু জিজ্ঞেস করে না, ওর হাতটা আলগোছে ধরে হাঁটতে থাকে। তাদের পরবর্তী গন্তব্য বাতাসিয়া লুপ ও ঘুম স্টেশন। দার্জিলিং গিয়েছেন অথচ বাতাসিয়া লুপে যাননি, এরকম ভ্রমণপ্রেমীর সংখ্যা নেহাত খুবই কম। দার্জিলিং এর এক নয়নাভিরাম দৃশ্য এখানে উপভোগ করা যায়, যা কতটা অসাধারণ তার নিজের চোখে না দেখলে ধারণা করাটা কঠিন। দার্জিলিং এর বিখ্যাত টয় ট্রেনে বসে গেলে বাতাসিয়া লুপে আসতেই হবে। হিলকার্ট রোডে অবস্থিত বাতাসিয়া লুপ দার্জিলিং এর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শহর থেকে দূরত্ব মাত্র 5 কিলোমিটারে। ট্যাক্সিতে করে সময় লাগবে মাত্র 20 মিনিট। সমুদ্রপৃষ্ঠ থেকে 6700 ফুট উঁচুতে দার্জিলিং শহরটি, তাই বাতাসিয়া লুপ এবং রেল স্টেশন বা রেল লাইনও অনেক উপরে। এটি ভারতীয় রেলের সর্বোচ্চ রেল স্টেশন। বাতাসিয়া অর্থ বাতাসের জায়গা, লুপ মানে বাগ। এখান থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা ও অন্যান্য হিমালয় শৃঙ্গের চূড়া দেখতে পাওয়া যায়। লুপের চারপাশে নানা প্রজাতির ফুলের সমাহার। পিন্টারেস্ট মূলত পাহাড়ের শীর্ষে অবস্থিত এই কেন্দ্রটি। দেখতে অনেকটা তাই মালভূমির মতো, কোথাও উঁচু কোথাও নিচু। ব্রিটিশরা দার্জিলিংকে তাদের গ্রীষ্মকালীন অবসর যাপনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিল, যার ফলস্বরূপ 1919 সালে প্রতিষ্ঠিত হয় বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের প্রবেশপথে রয়েছে স্ট্রিট ফুডের সম্ভার। ভেতরে বিশাল এক চত্বর, সাজানো গোছানো ছিমছাম পরিবেশ, বিশাল ফুলের বাগান। মুগ্ধ দৃষ্টিতে মীরা চারপাশে নজর বুলিয়ে যাচ্ছে। কখন যে রোহনের থেকে একটু পিছিয়ে পড়লো। আশেপাশে প্রচুর পর্যটকের ভিড়, সবাই নিজেদের মতো ব্যস্ত। হঠাৎ নজর গেল পাশে 2-3টে ছেলে মীরার দিকে কেমন একটা নজরে তাকিয়ে আছে, কেমন একটা বৃষ্টি ইঙ্গিত করছে। মীরার গা ঘিন ঘিন করে উঠল। এক ছুটে এসে সে রোহনের গায়ের সাথে সংকুচিত হয়ে দাঁড়ালো। রোহন ভ্রু উঁচিয়ে মীরার দিকে তাকিয়ে জানতে চাইল কি হয়েছে। তারপর মীরার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই সেও ছেলেগুলোকে দেখতে পেল। রোহন এক হাতে মীরার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। আকস্মিক ঘটনায় মীরা হতভম্ব হয়ে গেল। সাথে সাথেই রোহন মীরার কপালে একটা স্পর্শ চুমু এঁকে দিল। মীরা বিস্মিত, নির্বাক, লজ্জায় কান গরম হয়ে উঠেছে। নিজেকে সামনে নিয়ে চোখ পাকিয়ে বলল, ইস, কি হচ্ছেটা কি এত এত লোকের সামনে? ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। আমি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ইটস মাই প্রপার্টি, দিস টেরিটরি বিলংস টু মি। রোহনের চোখে মুখে তীব্র অধিকারবোধ, এর সাথে রয়েছে মীরার প্রতি অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ। মীরা তাকিয়ে দেখলো ততক্ষণে ছেলেগুলো ওর দিক থেকে নজর ফিরিয়ে খানিকটা দূরে গিয়ে দাঁড়িয়েছে। সবুজের ছাওয়া ঘাস, পাতাবাহার, লতাবাহার ইত্যাদি বাঁধানো পথ। চত্বরের মাঝখানে বিশাল উঁচু কালচে গোলাকার স্তম্ভ। 1987 সালে স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্মরণে তৈরি হয়েছে বাতাসিয়া লুপ। বৃষ্টি থেকে রক্ষা কিংবা বিশ্রাম নেওয়ার জন্য কিছু ছাউনিও রয়েছে। বাগানের একপাশে দাঁড়ালেই দেখতে পাওয়া যায় টয় ট্রেন। এই টয় ট্রেনে ওঠার প্রধান আকর্ষণ হচ্ছে এর মধ্যে চেপে বাতাসিয়া লুপ পার হওয়া। ছোট্ট খেলনা রেলগাড়িটা যখন ঝিকঝিক করে হুইসেল বাজিয়ে সবুজ ঘাসে মোড়া নানা রঙের ফুলের বাগানে চক্রাকারে ঘুরতে ঘুরতে এগিয়ে আসবে, দাঁড়াবে, আবার পাক খেয়ে চলে যাবে, তখন মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকা ছাড়া উপায় নেই। লুপের বাইরে একটু নিচের দিকে নেমেই পাওয়া গেল নানা ধরনের রেস্টুরেন্ট। একটা রেস্টুরেন্টে ঢুকে তারা দুপুরের খাবার সেরে নিল। বাতাসিয়া লুপ এবং আশেপাশে সাইট সিইং করে যখন তারা হোটেলে ফিরে এলো তখন দুপুর 3টা। রুমে ঢুকেই বেডে শরীর এলিয়ে দিল মীরা। রোহন সোজা ওয়াশরুমে ঢুকে গেল। 10 মিনিট পর বেরিয়ে এসে বলল, বেশি সময় নেই, সব প্যাকিং করে নাও, আমাদের বেরোতে হবে। মীরা অবাক হয়ে বলল, মাত্রই তো ফিরলাম, এখন আবার কোথায় যাব, তাও সবকিছু প্যাকিং করে? রোহনের মুখে দুষ্টুমি মাখানো হাসি।
মীরা এবার বিভ্রান্ত হয়। সকালবেলায় নাম না জানা পাখিদের কলকাকলিতে ঘুম ভেঙে যায় মীরার। হালকা চোখ পিটপিট করে চাইতে দেখে পাশে রোহন উপর হয়ে ঘুমিয়ে আছে। আহা, মানুষটা ঘুমন্ত চেহারায় কি যেন একটা মায়া। মীরা আলতো করে ছুঁয়ে দেয় রোহনের চোখের পাতা, ঠোঁট, চিবুক। হোমস্টের কাচের জানালা ভেদ করে এক মুঠো নরম রোদ এসে পড়েছে মেঝের উপর। একটু ভালোভাবে কান পাততেই শোনা যাচ্ছে খাদের কিনারায় ঝর্ণার কলকল ধ্বনি। মন এক অন্যরকম ভালো লাগায় আচ্ছন্ন হয়ে আছে। রোহনের লোমশ বুকে মাথা ঠেকিয়ে তার শরীরের নিজস্ব গন্ধটা নাকে টেনে নেয় সে। ভেজা ঠোঁটজোড়া আলতো করে ছুঁয়ে যায় রোহনের গলার ভাঁজে। প্রতি উত্তরে তাকে জড়িয়ে ধরা হাতের বাঁধনটুকু আর একটু শক্ত করে রোহন। সুতীব্র অধিকার বোধে মীরার কমনীয় কোমরে রোহনের গ্রিপ যেন আরেকটু নিবিড় হয়ে আসে, যেন তাকে বুঝিয়ে দিচ্ছে এই জীবনে মীরাই তার প্রায়োরিটি। তার আগে কেউ ছিল না, আর তারপরেও কেউ থাকবে না। রোহন কিছু সময়ের জন্য সজাগ হয়ে আবারও তলিয়ে যায় ঘুমের জগতে। নরম উষ্ণ শয্যা ত্যাগ করে মীরা কাঠের মেঝেতে পা রাখে, আর সাথে সাথে তার সারা শরীর তীব্র শীতে শিরশির করে ওঠে। আচ্ছা, এই ভোর সকালে ত্বকদার তাপমাত্রা কত হতে পারে? কাল রাতে ঘুমানোর আগে দেখেছিল 10 ডিগ্রি সেলসিয়াস। এখন কি বেড়েছে নাকি কমেছে? মীরা বিছানার পাশ থেকে মোটা একটা শাল জড়িয়ে নেয় শরীরে। রোহনকে ঘুমন্ত অবস্থায় ঘরে রেখে সে পা টিপে টিপে বাইরে বারান্দায় এসে দাঁড়ালো। চারদিকে তখন কেবল ভোরের সূচনা। আড়মোড়া ভেঙে জেগে উঠেছে স্নিগ্ধ চা বাগান। পূর্বাকাশে সূর্যের লালিমা ছড়িয়ে পড়েছে। একটু পরেই আকাশের বিশাল ক্যানভাসে মাথা তুলে দাঁড়ালো কাঞ্চনজঙ্ঘা। সূর্যের রশ্মি চূড়াতে পড়তেই যেন হীরকখণ্ডের মতো জ্বলজ্বল করে ওঠো পুরো উত্তরের আকাশ জুড়ে। মেঘের উপর থেকে যেন কাঞ্চনজঙ্ঘা মাথা বের করে রেখেছে। বারান্দার চারিপাশে এসে জমা হয়েছে খণ্ড খণ্ড তুলোর মতো মেঘ। মীরার গা ছুঁয়ে সেগুলো তাকে সিক্ত করে যাচ্ছে। একটা হিমশীতল হাওয়া এসে যেন মীরার পুরো সত্তাকে নাড়িয়ে দিয়ে গেল। এত সুন্দর কেন হয় পাহাড়ের রূপ? ওই কাঞ্চনজঙ্ঘার পরতে পরতে কি হীরক চূর্ণ রাখা হয়েছে, যার আলোকচ্ছটায় উদ্ভাসিত হচ্ছে পুরো হিমালয়। ঠান্ডা বাতাস মীরার শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। এই ঠান্ডাতেও তাই মীরা ঠায় দাঁড়িয়ে রইল। হঠাৎ পেছন থেকে একটা অভ্যস্ত হাত মীরার শরীরটাকে চাদরের মাঝে নিজের শরীরের সাথে জড়িয়ে নিল। একটু ওম পেয়ে মীরা ছোট আদুরে বেড়াল ছানার মতো ঘুটিয়ে গেল ওই হাতের বাঁধনে। রোহন সদ্য ঘুম থেকে ওঠা ভারী গলায় বলল, এটা কিন্তু ঠিক হলো না মিরো। তুমি আমাকে ছাড়াই সকালে প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখে ফেললে, আমাকে ডাকলে কি হতো? মীরা হেসে রোহনের দুহাত জড়িয়ে ধরে। রোহন টুপ করে মীরার ডান গালে একটা চুমু খায়, তারপর বাম গালেও। শিরশির করে ওঠে মীরা। তাকদা কথাটি এসেছে একটি ল্যাপচা শব্দ তুগদা থেকে, যার আক্ষরিক অর্থ কুয়াশা। এই নামের কারণ প্রায় এই সমগ্র জায়গাটি কুয়াশাচ্ছন্ন থাকে। দার্জিলিং থেকে 28 কিলোমিটার দূরে 4000 ফুট উচ্চতায় এক শান্ত সুন্দর চা বাগান ও জঙ্গল ঘেরা জনপদ তাকদা। কুয়াশা মাখা পাকদণ্ডী, পাখিদের কলতান, ঘন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটা পথ, একাধিক পাহাড়ি ঝর্ণার অবিরত বয়ে চলার আওয়াজ তাকদার ইউএসপি। 1900 দশকের গোড়ার দিকে ব্রিটিশ মিলিটারি ক্যান্টনমেন্ট গড়ে ওঠে তাকদায়। এই সময় বেশ কিছু সিনিয়র অফিসাররা এই জায়গা পরিদর্শনে আসতেন প্রায়শই। এরই ফলস্বরূপ এখানে প্রায় 40-এর কাছাকাছি ব্রিটিশ বাংলো গড়ে ওঠে। এগুলির সবই অন্তঃসজ্জা একদম ব্রিটিশ ধাঁচের এবং একই রুচি সম্পন্ন। এরপরে ইংরেজরা যখন এদেশ ত্যাগ করে তখন এই বাংলোগুলি নিলাম হয়, যার মধ্যে বেশিরভাগই এখন হেরিটেজ বাংলো বা হোমস্টে হিসেবে বহু স্থানীয় মানুষের জীবিকার্জনের উৎস। বেশ কিছু স্কুলও হয়েছে এই বাংলোগুলোতে। এমনই একটি হোমস্টেতে উঠেছে মীরা এবং রোহন। কাল সন্ধ্যার মুখে তারা এসে উঠেছে এখানে। এটা দার্জিলিং এর অন্যতম অফবিট ডেস্টিনেশন। এখানে তেমন মানুষের আনাগোনা নেই। চারিদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ, বিভিন্ন ঘর ফেরতা পাখির কথোপকথন, আর সবচেয়ে মনে রাখার মতো সারাক্ষণ একটি অদৃশ্য ঝর্ণার আওয়াজ। এই ধ্বনি মূর্ছনা মাতাল করলো নিমেষে। সকাল 9টায় তাদের রুমে ব্রেকফাস্ট দেওয়া হলো। ব্রেকফাস্ট করে তারা বেরিয়ে পড়লো আশেপাশের দর্শনীয় স্থানগুলোতে একটু ঢু মারতে। পারতপক্ষে তকদার এদিকে প্রচুর ঘোরাঘুরির জায়গা, কিন্তু জনমানুষের নজর এড়িয়ে দার্জিলিং এর সবচেয়ে সুন্দর পাহাড়ি ঢালে সুবিন্যস্ত চা বাগান রংলিওর চা বাগান এখানে। এই চা বাগানের শোভা সামনে থেকে না দেখলে বিশ্বাস করা মুশকিল। মনে হয় যেন শিল্পী খুব যত্ন করে তার তুলির টানে এঁকে দিয়েছেন এই সুন্দরী পাহাড়ি রাজকন্যাকে। এছাড়া গিলে নামরিং, তিস্তা ভ্যালি প্রভৃতি চা বাগানগুলো এখানে। নানা পাখির ডাকে ও রূপে গন্ধের শোভায় সে যেন এক মায়াবী পরিবেশ। আর এখন মার্চ মাস হওয়ায় চা বাগানের চারিদিকে সবুজের ছড়াছড়ি। কেননা ডিসেম্বর থেকে মার্চ
চা পাতা তোলা হয় না। রংলিওর চা বাগান থেকে আরেকটু নিচের দিকে 2 কিলোমিটার নামলেই গিলে ভঞ্জং বাজার ক্রসিং ভিউ পয়েন্ট। এখান থেকে দাঁড়িয়ে কালিম্পং, দুরপিন, টাইগার হিল, রামবিখোলা প্রভৃতি জায়গাগুলি দেখা যায়। এই দৃশ্য এক কথায় অনবদ্য। এছাড়া তাগদা বাজার থেকে 6 মাইল যেতে রয়েছে তাগদা অর্কিড সেন্টার। রং বেরঙের অর্কিড দেখে মুগ্ধতার রেশ রয়ে গেল অনেকক্ষণ। হোমস্টেতে ফেরার পথে গাড়ি থামিয়ে একটা ইউরোপীয় স্টাইল কটেজের সামনে নামলো। পাহাড়ের পাথুরে পথে রোহনের হাত ধরে সাবধানে সামনে এগিয়ে যাচ্ছে মীরা। পেছন থেকে একটা কিন্নর নারী কণ্ঠের ডাকে থেমে গেল তারা। পেছনে ফিরে দেখতে পেল তৃষা ডাকছে ওদের। তৃষা ছিল রোহনের ব্যাচমেট। এগিয়ে গিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো রোহন, কি রে, কি খবর তোর? আমার খবর তো ভালোই। তা হানিমুনে বুঝি? হ্যাঁ, সেরকমই কিছুটা। এবার মেয়েটি মীরার দিকে তাকিয়ে বলল, হাই নীরা, তুমি আমায় চিনবে না, কিন্তু আমি তোমায় অনেক আগে থেকেই চিনি। আমি রোহনের ফ্রেন্ড তৃষা। মীরা কিছুটা ইতস্তত করে উঠল। মেয়েটা তাকে নীরা বলে ডাকছে কেন? শোনো নীরা, তোমার বিয়েতে আসতে পারিনি ঠিকই, কিন্তু তোমার প্রতি, তোমার এই পতিদেবের প্রেমে হাবুডুবু খাওয়ার ইতিহাস কিন্তু ঠিকই জানি। বলেই জোরে জোরে হাসতে লাগলো তৃষা। রোহন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর নাম নীরা নয়, ওর নাম মীরা। তৃষা সন্ধিহান চোখে তাকায় রোহনের দিকে, তারপর একটা ঝাড়ি মেরে বলে, ইয়ার কি মারছিস নাকি? এতদিন ধরে না জানলাম ওর নাম নীরা, এখন মীরা হয়ে গেল কিভাবে? এটাই তো ভুল হয়েছিল রে তৃষা, এই এক নামের জন্যই তো যত গন্ডগোল। মীরা বিস্ময়ের সপ্ত আসমান থেকে পড়ে। এসব কি বলছে ওরা? বেলা 3টা। তকদার আকাশে সূর্য হেলে এসেছে অনেকটাই। রাস্তা পেরিয়ে তিস্তা নদীর পাশে এসে দাঁড়ায় ওরা 4 জন, রোহন, মীরা, তৃষা আর তৃষার হাজবেন্ড অমিত। বিবাহিত জীবনে 2 বছর পূর্তি উপলক্ষে তারা দুইজনে একটা মিনি হানিমুনে এসেছে। কুলকুল ধ্বনিতে শ্রান্ত নীলজল বয়ে যাচ্ছে, আর পাশেই তারা উচ্ছ্বসিত বাক্যালাপে মজে। কিন্তু মীরা কিছুতেই সেদিকে মনোযোগ দিতে পারছে না। তার দৃষ্টি তখন অসীম নীল আকাশের পানে। ভেবে চলেছে একটু আগের তৃষার বলা কথাগুলো। তার আর রোহনের বিয়েতে যে কোনো একটা গড়বড় রয়েছে তা সে ভালো করে বুঝতে পারছে। এই যে ভাবিছি, কি এত ভাবছো? তৃষার ডাকে চমকে সেদিকে তাকায় মীরা। পাশের 3 জোড়া চোখের দৃষ্টি তখন তার উপর। মীরা অপ্রস্তুত হাসে। রোহন তখন হালকা করে তার একটা হাত জড়িয়ে নিয়ে বলে, তুমি ঠিক আছো? শরীর খারাপ লাগছে? মীরা দুপাশে মাথা নাড়িয়ে বোঝায় সে ঠিক আছে। তারপর আস্তে করে বলে, আচ্ছা আপু, ওই সময় তুমি কি যেন বলছিলে আমার নাম নিয়ে? মীরার প্রশ্ন শুনে ফিক করে হাসে তৃষা। তারপর বলে, ও তাহলে এই ব্যাপার, এটা নিয়েই ভাবছো তুমি? তারপর আবার রোহনের দিকে তাকিয়ে বলে, এই তুই ওকে কিছু জানিসনি? রোহন হালকা করে বলল, জানানোটা এত প্রয়োজন মনে করিনি। তুই কি কিছুই জানিসনি ওকে? তুই যে ওকে আরো 3 বছর আগে থেকেই চিনিস। এবার মীরার আক্কেল গুরুম হওয়ার পালা। বলে কি 3 বছর? মানে রোহন আগে থেকেই মীরাকে চিনতো। মীরার মনের ভিতর একসাথে 1000টা রং মশাল জ্বলে উঠল। রোহন ওকে আগে থেকেই ভালোবাসত। তবে নীরার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল কেন? তৃষা আবারও বলা শুরু করে, ধন্যী ছেলে তুই মাইরি। আরে মীরা শোনো না, তোমরা যেবার ভার্সিটির ফার্স্ট ইয়ারে ভর্তি হলে তখন আমরা মাস্টার্সে, তা ক্লাসে কেউই বেশি একটা যায় না। একদিন কি হলো, ডিপার্টমেন্ট থেকে জরুরি তলব, যেতেই হবে। তো আমরা সবগুলো সেদিন জড়ো হলাম ডিপার্টমেন্টের সামনে, সবাই নিজেদের মধ্যে আড্ডায় ব্যস্ত। সেদিন আবার ছিল তোমাদের নবীনবরণ অনুষ্ঠান। তৃষার কথার মাঝে রোহনের মন এই পাহাড়ি আবহাওয়া ছেড়ে চলে গেল আজ থেকে প্রায় 3 বছর আগের ভরা বসন্তের রৌদ্রোজ্জ্বল দিনে। ঘড়ির কাঁটা তখন বেলা 11টা ছুঁই। ইউনিভার্সিটির অডিটোরিয়াম থেকে ভেসে আসছে মৃদু কোলাহল। সূর্যের আগুনিয়া তাপ যেন ঝলসে দিচ্ছে চারিপাশ। এমন সময় এক হাতে শাড়ি সামলে তাড়াহুড়ো করে অডিটোরিয়ামের সামনে এসে দাঁড়ালো এক নারী মূর্তি। আরেক হাতে পার্সটা শক্ত করে ধরে কপালের ঘাম মুছে নিল, আর সাথে পাতলা আঙ্গুলগুলো কপালের ঘামে লেপটে থাকা চুলগুলোকে আস্তে করে কানের পেছনে গুজে দিল। কালো শাড়িতে গায়ের ফর্সা রংটা যেন দুধি ছড়াচ্ছে। লম্বা কালো চুলগুলো বেনি করে ঘাড়ের একপাশে ফেলে রাখা। কালো কাজলে হরিণী চোখের অধিকারী সেই মেয়েটিকে জাস্ট হাঁ করে দেখে যাচ্ছিল রোহন। ফুস করে নিঃশ্বাস ফেলে হাত ঘড়িতে সময় দেখেনি অডিটোরিয়ামে ঢুকে গিয়েছিল মেয়েটি। সেই মেয়েটিই ছিল মীরা। তারপর অজস্র বার, ক্যাম্পাসে, ক্যান্টিনে, ভার্সিটির সামনে মীরার সঙ্গে দেখা হতো রোহনের, কিন্তু কখনো আই কন্ট্যাক্ট হয়নি।
কখন যেই চুপচাপ শান্ত মেয়েটিকে ভালোবেসে ফেলেছিল সে, গড নোজ। তৃষার কথায় নিজের ভাবনা থেকে বাস্তবে ফিরে এলো রোহন। আরে জানো না তো মীরা, যে ছেলে কিনা দরকার ছাড়া কোনোদিন পারতপক্ষে ক্যাম্পাসে পা দিত না, তোমায় দেখার পর তো ক্লাস ছাড়া এমনিও এসে বসে থাকতো, আর আমরা সবাই হাসাহাসি করতাম এটা নিয়ে। তখনই কেউ একজন বলল যে তোমার নাম নাকি নীরা। কেউ তোমাদের ভুল ইনফরমেশন দিয়েছিল আপু? সেটাই তো দেখছি। তা রোহন তোমায় এসব কিছুই বলেনি? সন্দিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করে তৃষা। এবার মীরা কটমটে চোখে দাঁত চিবিয়ে চিবিয়ে কোনো মতে বলে, না, আমাকে কেউ কোনো কথা জানানোর প্রয়োজন মনে করে না। মীরার কথা শুনে এক হাতে মাথা চুলকিয়ে একটা ক্যাবলা মার্কা হাসি দেয় রোহন। আজ তার কপালে কি আছে কে জানে। পাহাড় বড় রহস্যময়। একটু আগেই ঝকঝকে রোদ ছিল, হঠাৎ চতুর্দিক কেমন যেন অন্ধকার হয়ে গেল। অতর্কিতেই যেন এক বিপদের সংকেত নিয়ে হাজির হলো কালো মেঘের দল। হু করে বইতে লাগলো হিমশীতল হাওয়া। তখন দুপুর গড়িয়ে গেছে। তৃষাদের থেকে বিদায় নিয়ে ওরা আবারও গাড়িতে উঠে বসলো। গন্তব্য ওদের হোমস্টে। এই আবহাওয়ার বাইরে থাকা বিপজ্জনক। পাহাড়ি রাস্তার দক্ষ হাতে ড্রাইভার গাড়ি এগিয়ে নিয়ে যেতে লাগলো। চারিদিকে সবুজের সমারোহ আর মেঘ কুয়াশা, আবার কখনো রোদ মন ও চোখকে বড়ই আরাম দিচ্ছিল ওদের। তারা যেন ভেসে যাচ্ছিল উতল হাওয়ায়। কিন্তু মীরার মুখ তখনও বেজার, মনে চলছে সন্দেহের দোলাচল। মীরার দৃষ্টি আকর্ষণ করতে রোহন খুব খুব করে গলায় আওয়াজ করলো। মীরা ওর দিকে না ঘুরেই সরু চোখে তাকালো। রোহন একটু বোকা বোকা হেসে বলল, ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে। মীরা চোখ রাঙিয়ে কেটে কেটে বলল, দাঁড়াও না, তোমার ক্যাবলা হাওয়া বের করছি আমি। রোহন একটা ফাঁকা ঢোক গিলে বিড়বিড় করলো। আবহাওয়া সত্যি বড় খারাপ। ওরা রুমে পৌঁছানোর আগেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। ঠান্ডায় হাড়ে হাড়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে। কোনো মতে রুমে পৌঁছে রোহনের কলার চেপে ধরলো মীরা। বিছানায় ফেলে দিয়ে বলল, বলো কি লুকাচ্ছ এতদিন ধরে আমার থেকে? মীরার দু হাতে আঁকড়ে ধরে ওকে উল্টে বিছানায় ঠেসে ধরলো রোহন। ওর চোখগুলো দপ্পরে জ্বলে উঠল। ফিসফিসিয়ে বলল, হ্যাঁ, লুকিয়েছি আমি তোমার থেকে অনেক কিছু, অ্যান্ড আই নেভার রিগ্রেট ইট। তুমি কি আজ আমায় অন্তত সবটা বলবে? প্লিজ আজকে অন্তত কথাটা ঘুরিও না তুমি। মীরার গলায় মুখ ডুবিয়ে একটা লম্বা শ্বাস টেনে নেয় রোহন। তারপর ভারী গলায় বলে, কেউ একজন আমায় জানিয়েছিল তোমার নাম নীরা। এরপর থেকে আমি তোমার প্রতিটা স্টেপস ফলো করতাম, কিন্তু মীরা এবং নীরা ওয়ার্ড দুটো কাছাকাছি হওয়ায় তোমার নাম নিয়ে আমি তেমন মাথা ঘামাইনি। বিয়ের আগে আমি লাস্ট তোমায় দেখেছিলাম ইউনিভার্সিটি রিইউনিয়ন অনুষ্ঠানে। সেখানেও তুমি একটা কালো শাড়ি পরে গেছিলে, অ্যান্ড ট্রাস্ট মি, আই মিসড এ হার্টবিট। মীরা এবার ওকে ঠেলে সরিয়ে দিয়ে বিছানায় পা গুটিয়ে বসলো। গায়ে কম্বল জড়িয়ে নিয়ে বলল, তারপর আর কি, বন্ধুরা বলল প্রপোজ করে দে। আমি ভাবলাম ধুর, প্রপোজ করলে যদি রিজেক্ট করে দেয়, তাই সরাসরি বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়াটাই শ্রেয়। যেহেতু আমি জানতাম তোমার নাম নীরা, তাই অবভিয়াসলি নীরার জন্যই প্রস্তাবটা নিয়ে যাওয়া হয়েছিল। রোহনের কথা শুনে মীরার মুখ জাস্ট হা হয়ে গেল। এত কিছু? ওর মুখের ভঙ্গি লক্ষ্য করে আবারও বলল রোহন, আরে এখনই এত অবাক হলে চলবে নাকি? পিকচার তো আভি বাকি হ্যায়। আমি তো জানতামই না এত কিছু। তোমাদের বাড়িতে মেয়ে দেখতে যায় মা আর মামা। আমি তাদের জানিয়েছিলাম যে তুমি অনার্স 3rd ইয়ারে পড়ো, কিন্তু মামা এসে জানায় যে আমি ভুল জানি, অর্থাৎ মেয়ে অনার্স 3rd ইয়ারে না ফাইনাল ইয়ারে পড়ে। তারপর আমি বললাম মেয়ের ছবি দেখাও তো একটু, অ্যান্ড বিলিভ মি, নীরার ছবি দেখে আমি একটা 1000 ভোল্টের শক খাই। তুমি ভাবতে পারছো, ওরা মেয়েকে পছন্দ করে আশীর্বাদ করে এসেছে। এখন আমি যদি বলি যে আমি বিয়েটা করব না, আমার মা হয়তো কিছু বুজুং ভাজুং দিয়ে বিয়েটা ভেঙে দেবে। কিন্তু তোমার বাবাকে কিরে যদি বলি যে আমি আপনার বড় মেয়েকে না আপনার ছোট মেয়েকে বিয়ে করতে চাই, নিশ্চয়ই উনি ড্যাং ড্যাং করে বিয়ে দিতে রাজি হবেন না। মীরার তখন আর কিচ্ছু বলার নেই। এক নাম বিভ্রান্তির জন্য এত কিছু? ও মাই গড। এবার মীরা চোখ সরু করে বলল, তাই তুমি নীরাকে কিডন্যাপ করার প্ল্যান করলে? অনেকটা সেই রকমই। কেননা রিজু নীরাকে অনেক বোঝানোর পরও নীরা এই বিয়েতে রাজি হয়েছিল। তুমি হয়তো জানো না, রিজু আমাদের অফিসেই চাকরি করে। ওই প্রথম আমাকে ওদের রিলেশনের ব্যাপারে জানিয়ে বলে যে বিয়েটা যেন আমি ভেঙে দেই। কিন্তু ওই যে বললাম, নীরার সাথে বিয়ে তো ভেঙে দিতেই পারি, কিন্তু পরে তো তোমার বাবা তোমার সাথে আর বিয়েটা আমার দেবেন না। তাই সব দিক বিবেচনা করে নীরাকে কিডন্যাপিংটাই সবকিছু সমাধান ছিল। মীরা দুহাতে মাথার চুল খামচে ধরে বিছানায় শটান শুয়ে পড়ল। মুখ থেকে না চাইতো একটা দৃঢ় শ্বাস বেরিয়ে এলো।
বিভ্রান্তের মতো শুধু এটাই বিড়বিড় করে যাচ্ছে। ও মাই গড, এতটা ক্রিমিনাল মাইন্ডেড তুমি? রোহন তার 32 পাটি দাঁত বের করে একটা ক্লোজ আপ হাসি দিয়ে বলল, তোমার মতো ডেঞ্জারাস সুন্দরীকে তুলতে হলে একটু ক্রিমিনালি তো করতেই হয় বেবস। ব্ল্যাক সফট শিফন জর্জেট শাড়ি, বর্ডারে ভারী সিকোয়েন্সের কাজগুলো শাড়িটিকে করে তুলেছে আরো সুন্দর। সাথে ব্ল্যাক সিকোয়েন্সের ডিপ নেক ব্লাউজ, কানে ভারী কুন্দনের কাজ করা ঝুমকা। তবে এটাই ছিল রোহনের সারপ্রাইজ। কাল দুপুরে মার্কেট থেকে এগুলোই কিনেছিল ও। রোহনের পছন্দ আছে, মানতেই হবে। ফ্রেশ হয়ে এসে শাড়িটা গায়ে জড়িয়ে নিল মীরা, আর সাথে রোহনের পছন্দের পারফিউমটাও গায়ে মাখতে ভুলল না। পুরো রুম জুড়ে ছোট ছোট মোমবাতি জ্বালানো, সাথে আছে পাহাড়ি বুনো ফুলের মাতাল করা গন্ধ। খোলা জানালা দিয়ে বৃষ্টির ছাদ এসে ঢুকেছে ঘরে। হালকা বাতাসে জানালার পর্দাগুলো দুলছে। মোমের আলোয় মীরাকে লাগছে কোনো কল্পলোকের অপসরের মতো। মুখের মৃদু হাসি আর সপ্রশংস দৃষ্টি দিয়ে রোহন বুঝিয়ে দিল তার ভালো লাগা। মীরা লাজুক হেসে দৃষ্টি অবনত করে। তার অন্তরাত্মায় ক্রমাগত ধূপকণে বৃদ্ধি পাচ্ছে। রোহনের ওই অন্তর্ভেদী দৃষ্টি যেন শুষে নিচ্ছে তার ভেতরটুকু অবধি। রোহন মৃদু হেসে এক হাতে মীরার কোমর পেঁচিয়ে ধরল, তারপর হেঁটে চলে এলো জানালার কাছে। বৃষ্টির বেগ তখন কমে এসেছে। বাইরে থেকে আসা মৃদু বাতাসে কেঁপে কেঁপে উঠছে ওরা দুজনে। রোহন হালকা হাতে মীরার পিঠের উপর ছড়িয়ে থাকা কালো সর্পিল চুলগুলোকে ঘাড়ের একপাশে এনে রাখলো। তারপর ঠোঁট ছোঁয়ালো ওর উন্মুক্ত পিঠে। বৃষ্টি ভেজে বুনো হাওয়াটা প্রাণ ভরে টেনে নিয়ে বলল মীরা, ব্যাপারটা কি? লাস্ট নাইট অফ হানিমুন বলে কথা, ইট শুড বি স্পেশাল। হালকা হাসির দমকে একটু সরে গেল মীরা। ওর দিকে এগিয়ে এসে একটু ঘনিষ্ঠ হলো রোহন। তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলল, আই অ্যাম অল ইয়োর্স। তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা তো তোমার সংসার সেই শুরু থেকেই। এটা হলো আমার মীরার সংসার। বাই দ্য ওয়ে, তুমি কবে আমায় এত ভালোবাসলে? রোহনের মুখে মিটিমিটি হাসি। মীরা কোনো উত্তর না দিয়ে মুখ লুকালো তার বলিষ্ঠ বুকে। থাকুক না কিছু অজানা, অন্তরালে ভালোবাসাটা থাক। সমাপ্ত।